নমস্কার। আহ, আহ, প্রথমেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, বিশেষত আহ, রামকৃষ্ণ বাবুকে এবং সদয় রাগে, যে আমাকে এই প্রোগ্রামে অনেকদিন থেকেই ওরা বলছিলেন যে বক্তব্য রাখার জন্য আমি সময় পাইনি। আলটিমেটলি ওনাদের চাপের মুখে আমাকে নথি স্বীকার করতে হয়েছে এবং আই ডিসাইডেড টু পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম। আমার আগে ইউনিভার্সিটি খোলা ছিল, কিন্তু আমি প্রোগ্রামটা আমাকে রিমাইন্ড করার পরে আমি জাস্ট left the meeting and have come for this particular online program. যে টপিকটা উপরে আমি বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি perhaps it is the most important topic in the present world, the most burning one. আমরা তো আমাদের আধুনিক মানুষ, আধুনিক সভ্যতা, অনেক কিছু নিয়ে গর্ব করি আমরা, কিন্তু আমরা একটা জিনিস মানে আমাদের এই সভ্য এবং উন্নত মানুষ একটা জিনিস তারা অনেক অনেক দিন থেকে অনেক দিন ধরেই তারা এটাকে গ্রাহ্য করেনি। সরি, আমার কখনো কখনো একটু ইংরেজি বেরিয়ে যেতে পারে, কিন্তু আশা করি তাদেরকে মাইন্ড করবেন, হ্যাঁ প্লিজ। তো যেটা তারা করেনি যে আমরা যে প্রকৃতির কোলে আমরা রয়েছি, বাস করছি, যে প্রকৃতি থেকে আমাদের সবকিছু নিচ্ছি, প্রাণবায়ু থেকে আরম্ভ করে খাদ্য সবকিছু আমরা সেই প্রকৃতি থেকে গ্রহণ করছি, কিন্তু আমরা সেই কালিদাসের মতন গাছের ডালের আগায় বসে গোড়া কাটার চেষ্টা করছিলাম অনেকদিন। ফর্চুনেটলি কালিদাসেরও যেমন একটা জ্ঞান লাভ হয়েছিল, আমাদের উন্নত মানুষেরও, আমাদের যারা পলিটিক্যালি ইম্পর্টেন্ট পার্সনস রয়েছে, বিভিন্ন দেশের জননেতারা, রাষ্ট্রনেতারা, তারা হচ্ছে বুঝতে পেরেছেন যে এই আমরা এতদিন ধরে যে সভ্যতা নামে, যে উন্নতি নামে যা যা করেছি, সেটা কতখানি ক্ষতি করেছি আমাদের নিজেদের জন্য, সেই ব্যাপারেই আমি কিছুটা আলোকপাত করবো। আমি সেই অ্যাঙ্গেল থেকে কিছুটা বলার চেষ্টা করবো। আচ্ছা, আমি যদি স্ক্রিন শেয়ার করি তখন আমাকে কি একটা মানে আমি তো স্ক্রিন শেয়ার হলে আমি তো দেখতে পারবো না, তখন রামকৃষ্ণ বাবু আমাকে কি একটা উইন্ডো দেওয়া যাবে যেখানে আমি আই ক্যান স্ক্রিন শেয়ার করতে? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, নো প্রবলেম। আমি তাহলে আগে স্ক্রিন শেয়ার করি, তারপর আমাকে আপনি আমি এখানে একটা ছোট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে প্রথমে আমি এই সাবজেক্টটাকে আমি অ্যাকচুয়ালি ইনিশিয়েট করছি। Meanwhile, I mean, actually, around say 18 people and myself, 19 people have already joined this one. তাতে ভালো লাগছে যে অ্যাটলিস্ট 18 জন আছেন, তারা চিন্তা করেন এই জলবায়ু নিয়ে এবং তারা শুনতে ইচ্ছুক। 18 জন শুধু না, আমি একটুখানি বলে দিই আপনাকে, এবং ওনাদের প্রত্যেকের ফ্যামিলি মেম্বার মিনিমাম 2-3 জন একসাথে যুক্ত আছে দেখছেন প্রোগ্রামটা। ও দ্যাটস ভেরি গুড। অ্যাকচুয়ালি যদি তা হয় তাহলে 18 into 354 আমি ধরে নিলাম 50 জন দেখছেন। 50 জন এটা কিন্তু আমি বলবো যে ডেফিনেটলি আপনাদের একটা you have really made a good initiative and you have really made a good effort to save the mankind. So এটা ছোট হলেও এটা যে পুকুরে 1 কোটি জল ঢালার মতন হলেও। একটা একটুখানি মনে করে দিই, আমাদের অনেক এনজিও আছেন, তারা কিন্তু তাদের মেম্বারদের একসাথে 10-12 জন একসাথে, সবার কাছে স্মার্টফোন থাকে না, তারাও কিন্তু এটাকে অবজার্ভ করেন, দেখেন। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইসিএল দেখার মতো অথবা আইসিসি ক্রিকেট খেলা দেখার মতো, ঘরে বসে দেখছেন দাদা। ওকে, রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনারা সবাই নর্থ বেঙ্গল থেকে, তো আমি উত্তরবঙ্গের সমস্ত লোককে আমি প্রত্যেককে আমি প্রথমত আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি। তার কারণ হচ্ছে নর্থ বেঙ্গল ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। যদিও আমি উত্তরবঙ্গের মানুষ হয়নি, কিন্তু উত্তরবঙ্গে আমি অনেকখানি সময়, আমার চাকরি করে অনেকখানি সময় উত্তরবঙ্গে কাটিয়েছি, উত্তরবঙ্গের জন্য দিয়েছি। এবং আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, যদি সময় সুযোগ থাকতো, আমার তো একটা ইচ্ছেও ছিল যে আমি রিটায়ারমেন্টে পরে নর্থ বেঙ্গলে গিয়ে সেটেল করবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি কোনো কারণে। যেহেতু আমার এখানে একটা এস্টাবলিশমেন্ট ছিল, দুটো এস্টাবলিশমেন্ট করার মতো আমার ক্ষমতা ছিল না, ইচ্ছা ছিল না, তাই আমাকে কলকাতা দিয়ে সেটেল করতে হয়েছে। বাট আই উড হ্যাভ ডেফিনেটলি লাভ টু বি ইন নর্থ বেঙ্গল। সকালে উঠে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দিকে তাকিয়ে থাকা, এরকম জিনিস ওখানে ছাড়া কোথাও সম্ভব হয় না। I spent many years there in North Bengal. It's a beautiful place. I must say that you people are very lucky that way. আপনারা যারা উত্তরবঙ্গে আছেন, আর উত্তরবঙ্গে গ্রামগুলি দেখলেও বোঝা যায় যে দক্ষিণবঙ্গের গ্রামের থেকে তার তফাৎটা। মানুষজন অনেক বেশি সুসংগত, অনেক বেশি তারা গোছালো, এবং গ্রামগুলো কিন্তু একটা ছিল আমাদের সেই বাংলার গ্রামের মতন আইডিয়াল গ্রাম অনেকখানি। এনিওয়ে, লেট মি সুইচ ওভার টু মাই টপিক। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। হ্যাঁ, বাকি যারা আছেন তারা যদি মিউট করে রাখেন ভালো হয়, না একটু নয়েজ হচ্ছে। ওকে, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, আমি দেখতে পাচ্ছি এবং আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, রাইট। আচ্ছা, তো আজকে অ্যাকচুয়ালি টপিকটা হচ্ছে ক্লাইমেট ক্রাইসিস, কিন্তু আমি আমাদের যে এই টপিকটা ক্লাইমেট ক্রাইসিস, আমি এটাকে আমাদের রিসেন্ট আরেকটা ঘটনার সঙ্গে আমি যুক্ত করেছি, এবং তার সেই ঘটনারই একটা ফলশ্রুতি হিসেবে আমি এখনকার ক্লাইমেট ক্রাইসিসকে দেখার চেষ্টা করছি। আমরা সবাই জানি যে 2020 সালের মার্চ মাসে, 2020 সালের জানুয়ারি মাসে যখন চীনে আমরা কাগজে পড়লাম যে কয়েক হাজার লোক হঠাৎ মারা গেছে একটা অজানা রোগে, সেটাকে বলা হচ্ছে কোভিড-19, সেই রোগটার নাম। এবং সেই রোগটা নাকি বন্য প্রাণ থেকে এসছে, মানে পশু বাহিত রোগ এটা। এবং এই রোগটার সম্পর্কে মানুষ হচ্ছে, বৈজ্ঞানিকরা যারা বায়োলজিক্যাল সায়েন্টিস্ট আছেন তারা একেবারেই পরিচিত নন, এবং মানুষের কিন্তু বডি ইমিউনিটিও সেই রোগটাকে প্রতিহত করার মতন তার কোনো সুযোগ আগে পায়নি। সুতরাং যখনই রোগটা আক্রমণ করছে, কোভিড-19 ভাইরাস যখনই কাউকে অ্যাটাক করছে, তখনই কিন্তু মানে ডেথের পার্সেন্টেজটা ভেরি হাই। যখন প্রথম 2 মাস এই ঘটনা ঘটছিল চায়নায়, তখন আমরা
সারা পৃথিবীর লোকে নিশ্চয়ই, ভারতবর্ষে তো আমরা ডেফিনেটলি আমরা খুব সুখে ছিলাম, আমরা খুশিতে ছিলাম যে চায়নায় যা হচ্ছে হচ্ছে, আমাদের ভারতবর্ষে তো এটা কিছু হচ্ছে না, সেটা আমাদের চিন্তার কোনো কারণ নেই, হোক যে ওখানে যা হচ্ছে তাদের হোক। এবং যদি কারো বিদেশি মনোভাব থাকে চীন বিদেশি, তাহলে সে ভাববে যে হয়তো ভালোই হচ্ছিল তাদের। কিন্তু 2 মাসের মধ্যে দেখা গেল যে সেই রোগটা সারা পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, ভারতবর্ষেও 2020 সালের মার্চ মাসে সারা দেশ জুড়ে একটা লকডাউন করতে হলো। লকডাউন করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষজন, এই রোগটা দেখা গেল যে একজন মানুষ যখন কন্ট্রাক্ট করছে তখন তার থেকে কিন্তু শয়ে শয়ে মানুষ তারা কন্ট্রাক্ট করে নিচ্ছে, মানে প্রচন্ড ছোঁয়াচে রোগ এবং প্রচন্ড ফাস্ট এটা স্প্রেড করতে পারে। ভাইরাল ডিজিজ একটা ভাইরাস জ্বরের মতনই ব্যাপার, কিন্তু সেটা শরীর হচ্ছে সেটাকে কোনোভাবে ঠেকাতে পারবে না, বা তার কোনো শরীরে কোনো ইমিউনিটি কাজ করে না সেই ক্ষেত্রে। লকডাউন হলো, লকডাউন হওয়ার পরে তারপর আমরা দেখলাম যে কোভিড এর পরে আগে তারপরে 2020 সালে 2021 সালে সেই কোভিড এর তাণ্ডব চললো। ঠিক সেই সময় আমরা দেখেছিলাম যে মে মাসের 20 তারিখে, 2020 সালের মে মাসের 20 তারিখে একটা সুপার সাইক্লোন এলো বাংলাদেশের বে অফ বেঙ্গলের দিক থেকে, এবং সেটা পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে ছুঁয়ে চলে গেল, বিরাট ক্ষয়ক্ষতি হলো। ঠিক একই বছরে আমরা দেখেছিলাম যে আফ্রিকা থেকে কয়েক লক্ষ যেটাকে বলা হয় লোকাস, লোকাস মানে হচ্ছে পঙ্গপাল, সেই পঙ্গপাল কয়েক লক্ষ তার আটলান্টিক ওশান ক্রস করে আমাদের ভারতবর্ষের পশ্চিম কূলে, মানে গুজরাট, রাজস্থান এবং পার্টস অফ মহারাষ্ট্র, সেদিকে হচ্ছে যে এগ্রিকালচারাল ক্রপ আছে তাকে অ্যাটাক করলো এবং একটা বিরাট বড় ক্ষতি করলো তারা। এটাও কিন্তু ইউনিক সে বছরে। আর তারপরে হচ্ছে আমাদের দেশে ছেড়ে দিলাম, এরপরে আমেরিকায়, উত্তর আমেরিকায় বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ক্যালিফোর্নিয়া রাজ্যে আগস্ট সেপ্টেম্বর মাসে দাউ দাউ করে কয়েক হাজার স্কোয়ার কিলোমিটারের জঙ্গল পড়ে গেল, বেশ কিছু হতাহত হলো, এবং সেটা দ্যাট ইজ অলসো রেকর্ড ওয়াইল্ড ফায়ার ইন ক্যালিফোর্নিয়া ইন ইউএসএ। ওকে, এই সবকিছু কিন্তু মানে এক বছরে হলো, কিন্তু সেই সবকিছু হচ্ছে আমরা পরে দেখবো যে কেন, মানে ওয়াই ডু হ্যাপি। আমরা জানি যে আমরা বৈজ্ঞানিকদের কাছ থেকে অনেকদিন থেকেই আমরা শুনছি যে পৃথিবী নাকি ক্রমশ গরম হয়ে যাচ্ছে, পৃথিবী উষ্ণায়ন হচ্ছে। পৃথিবী উষ্ণায়ন হচ্ছে কেন, তার কারণটা হচ্ছে যে আমরা আমাদের মানব জাতির ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের যে মডার্ন হিউম্যান বিংস আছে, যারা হোমো সাপিয়েন্স, সেই মডার্ন হিউম্যান স্পিসিস, আধুনিক মানুষ, তাদের কিন্তু এভলিউশনের থ্রু দিয়ে উৎপত্তি হয় মাত্র 3 লক্ষ বছর আগে। মাত্র বলছি এই কারণে, কারণ আমরা যদি আগে বিশ্বের দিকে তাকাই, ইউনিভার্সের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে একটা ক্ষুদ্র একটা বিন্দু থেকে একটা বিশাল একটা বিস্ফোরণ হলো, যাকে সায়েন্টিস্টরা বলেন বিগ ব্যাং। সেই বিস্ফোরণের ফলে অনেক কিছু তৈরি হলো। সেই বিস্ফোরণের আগে বৈজ্ঞানিকরা বলছেন যে স্পেস বলতে আমরা যেটা মিন করি যে ফাঁকা জায়গা, অথবা আমাদের চারদিকে যে স্পেসটা রয়েছে, চারদিকে যে শূন্যতা রয়েছে, এই বিগ ব্যাং এর আগে নাকি কোনো শূন্যতা ছিল না, দেয়ার ওয়াজ নো স্পেস। চিন্তা করলে আমরা ভাবতে পারি তাহলে বিগ ব্যাংটা কোথায় ছিল। পুরো স্পেসই যদি না থাকে, বৈজ্ঞানিকরা বলছেন, সায়েন্টিস্টরা বলছেন যে সেই পুরো স্পেসটা, এখন যেটাকে স্পেস দেখছি, যে আপনার যদি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল আমরা আকাশের মধ্যে দিয়ে মুখ করে যাই, বিশ্ব তো শেষ হবে না, ইউনিভার্সের শেষ নেই, চলতেই থাকবো। কিন্তু বৈজ্ঞানিকরা বলছেন না, ইউনিভার্সের শেষ আছে। ইউনিভার্স শুরু হলো মাত্র 1400 কোটি বছর আগে, যখন বিগ ব্যাং হলো, একটা এক্সপ্লোশন হলো, তখন স্পেস একটা যেরকম এনার্জি তৈরি হলো সেই সময়, প্রচন্ড এনার্জি তৈরি হলো, মানে লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাটম ফাটার তার চেয়েও বেশি পরিমাণে এনার্জি তৈরি হলো ওই বিস্ফোরণের ফলে, সেরকম স্পেসও তৈরি হলো। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে বৈজ্ঞানিকরা বলেন যে তখন নাকি সময়ের উৎপত্তি হলো, মানে টাইম অলসো was generated from that point of time, মানে 1400 কোটি বছর আগে, তার আগে কোনো সময় বলে কিছু ছিল না, there was no time। কিন্তু যখন বিগ ব্যাং হলো, তখন টাইম তৈরি হলো, স্পেস তৈরি হলো, এবং প্রচন্ড পরিমাণে কনসেন্ট্রেটেড এনার্জি তৈরি হলো। এবং তার প্রথম 3 মিনিট, সেই বিগ ব্যাং এর প্রথম 3 মিনিট, এটা একটা বলা হয় যে একটা যেন কল্ট্রন ছিল একটা, মানে সেখানে একটা পুরো ফুটন্ত একটা ছোট্ট জায়গা, দাউ দাউ করে জ্বলছে, বিস্ফোরণ হচ্ছে। It was basically cauldron একটা, মানে or it's a primordial soup মানে তার মধ্যে এনার্জি আছে, টাইম আছে, স্পেস আছে, সবকিছুর মধ্যে রয়েছে, তারা টক করে ফুটছে। এবং তখন তারা আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে শুরু করলো। যখন এক্সপ্যান্ড করলো তখন কি হলো, স্পেসটাও বাড়তে শুরু করলো। থিঙ্ক অফ ইট, আমরা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে বুঝতে পারি না, স্পেসটা বাড়তে শুরু করলো। স্পেস বাড়ছে যখন, তার সঙ্গে সঙ্গে এনার্জি যেটা ছিল ভেতরে উৎপন্ন ছিল লক্ষ লক্ষ কোটি কোটি ডিগ্রি কেলভিনের টেম্পারেচার, সেটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো। যখন ঠান্ডা হতে শুরু করলো, তখন দেখা গেল যে সেই এনার্জিটাই আস্তে আস্তে কিন্তু ম্যাটার, বস্তুতে কনভার্টেড হচ্ছে। তখন প্রথম যে তারাদের সৃষ্টি, মানে স্টার তৈরি শুরু হলো সেই প্রথম। এবং সেই স্টারেরা, অন্যান্য সমস্ত স্টারেদের সঙ্গে যে প্ল্যানেট রয়েছে, তারা প্রচন্ড গতিতে সেই বিগ ব্যাং এর যেখানে অরিজিন হয়েছিল তার থেকে চারদিকে ছুটতে থাকলো, এবং স্পেসও ছুটতে থাকলো। তখন কি হচ্ছে বলা হলো, আমরা বললাম ইউনিভার্সটাকে এক্সপ্যান্ড করছে, এক্সপ্যান্ডিং ইউনিভার্স। এবং এক্সপ্যান্ড যদি করে, তাহলে তো কোনো কিছুকে তাহলে কিছুর মধ্যে তো এক্সপ্যান্ড করতে হবে। যেরকম আমি যদি বলি আমি ঘরের দরজা খুলে ঘরের বাইরে গেলাম, ঘরের বাইরে যদি কিছু না থাকে, তাহলে আমি বাইরে কি করে যাবো। এখানে ঠিক সেরকম একটা, আমি আমার ঘরের দরজা বন্ধ, আমার বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই, একমাত্র যদি বাইরে স্পেস থাকে তাহলে আমি বাইরে যেতে পারবো। সেই স্পেসটা যে তৈরি হবে, সেটা কিন্তু বিগ ব্যাং এর ফলে তৈরি হলো। এটা গেল 1400 কোটি বছর আগে। তারপরে আস্তে আস্তে যত ইউনিভার্স বাড়ছে, যত তারারা দূরে সরে যাচ্ছে, যত সময় যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই একটা কুলিং শুরু হলো, সবাই ঠান্ডা হতে শুরু করলো। এবং ঠান্ডা হতে শুরু করার পরে মাত্র 400 কোটি বছর আগে, 400 crores এগো, আমাদের পৃথিবী প্ল্যানেটটা তখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে মোটামুটি একটা বাসযোগ্য জায়গাতে এলো, যেটা অন্য কোনো জায়গাতে নেই। আচ্ছা, এরপরে
সেখানে কিন্তু তখন লাইফ নেই। লাইফ এলো কত বছর আগে? মাত্র কয়েক লক্ষ বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার হলো। তার কারণটা হচ্ছে যে এখানে যে টেম্পারেচার পৃথিবী তখন এলো, মানে ঠান্ডা হতে হতে এমন একটা অবস্থায় পৃথিবী এলো, এবং সেই পৃথিবীতে যে সমস্ত গ্যাসিয়াস পদার্থ ছিল যারা অ্যাটমসফিয়ারটা তৈরি করেছিল, সো দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি রাইট ফর দ্য বার্থ অফ লাইফ। প্রথম প্রাণের আবির্ভাব হলো এখানে, যে জল আগে তৈরি হলো, জলের মধ্যে প্রথম প্রাণের আবির্ভাব হলো সায়ানোব্যাকটেরিয়া বলে একটা সিঙ্গল সেল ব্যাকটেরিয়া, এবং তারা সূর্যের আলো থেকে শক্তি নিয়ে তারা খাবার তৈরি করা শুরু করলো। মানে পৃথিবীতে যদি বলা হয় যে প্রথমকে খাবার তৈরি করেছিল, সেটা গাছপালা নয়, প্রথম খাবার তৈরি করেছিল কিন্তু সায়ানোব্যাক্টের ব্যাকটেরিয়া। তারা প্রথম সূর্যের আলো থেকে এবং এবং অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেন, CO2 যে সমস্ত গ্যাস ছিল তাই দিয়ে তারা প্রথম খাবার তৈরি করতে শুরু করলো, গ্লুকোজ তৈরি করতে শুরু করলো। যাই হোক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর একটা সার্টেন টেম্পারেচার গেইন করার পরে তখনই কিন্তু জীবনের উৎপত্তি হলো। এখন এই যে সার্টেন টেম্পারেচারটা, এটাকে আমরা বলি যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মানে ধরুন যে আজকে শীতকালে দিনের বেলা কিছুটা গরম থাকছে, আমি ধরে নিলাম কলকাতার টেম্পারেচার শীতকালে দিনের বেলা 12 ডিগ্রি সেলসিয়াস, রাত্রিবেলা সেটা হয়ে যাচ্ছে হয়তো 8 ডিগ্রি সেলসিয়াস, বেশ ঠান্ডা। আবার গরমের সময় কলকাতার টেম্পারেচার দিনের বেলা হয়ে যাচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস, আর রাত্রিবেলা সেটা হয়ে যাচ্ছে হয়তো 26 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রা বাড়া কমা সারা বছর ধরে চলতে থাকে। গরমকাল অথবা শীতকাল, বসন্ত অথবা শরৎ, বর্ষাকাল অথবা হেমন্ত, এই সবসময় কিন্তু টেম্পারেচারে বাড়া কমা চলতে থাকবে। কিন্তু সেই টেম্পারেচারে যে বাড়া কমাটা, পৃথিবীর যে টেম্পারেচারে বাড়া কমাটা, সেটা কিন্তু একটা অ্যাভারেজ আছে। অ্যাভারেজ মানে হচ্ছে আজকে সবকটা যে হাইস্ট টেম্পারেচার গুলোর সঙ্গে লোয়েস্ট টেম্পারেচার গুলোকে যোগ করে যদি আমি তাকে সেটা কোনো কিছু যদি ভাগ করি, তাহলে দেখবো যে একটা অ্যাভারেজ টেম্পারেচার পাচ্ছি। এবং আমরা দেখেছি যে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার, যাকে আমরা বলি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সেটা হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস। মানে ওর বাড়া কমা সবকিছু ওকে ধরলে 19 ডিগ্রি হচ্ছে ওর অ্যাভারেজ টেম্পারেচার, তার উপরে যাবে তার নিচে যাবে, কিন্তু 19 ডিগ্রি অ্যাভারেজ থাকে। এই 19 ডিগ্রি অ্যাভারেজ সেকশন। এবং এই 19 ডিগ্রি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের ফলে পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আজকে ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে, যেখানে ইকুয়েটর পাস করছে, ট্রপিক্যাল কান্ট্রিগুলো, সেখানে টেম্পারেচার বেশি, হিউমিডিটি বেশি। এই কারণে যে ধরনের জলবায়ুর জন্য যে ধরনের লাইফ তৈরি হয়েছে, প্লান্ট লাইফ তৈরি হয়েছে, অ্যানিমাল লাইফ তৈরি হয়েছে, ইভেন মাইক্রো অর্গানিজমস মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, তারা যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু একদম আমরা যদি উত্তর মেরু কাছাকাছি যাই, আমরা যদি নরওয়ে, সুইডেন, ডেনমার্কে যাই, অথবা যদি কানাডায় যাই, সেখানে কিন্তু টেম্পারেট ক্লাইমেট সবসময় ঠান্ডা থাকে তারা। সেখানে প্লান্টস, অ্যানিমালস তারা কিন্তু অন্য ধরনের, তারা টোটালি ডিফারেন্ট। ওখানকার মাইক্রো অর্গানিজম যারা ওখানে অ্যাক্টিভ আছে, তারাও কিন্তু অন্য ধরনের, তারা কিন্তু ট্রপিক্যালে হয়তো অনেকে বাঁচবে না। হ্যাঁ, অন্য ধরনের। এই সমস্ত কিছু ফলে তৈরি হচ্ছে। আর আমরা এটাও জানি যে পৃথিবীর অ্যাকচুয়ালি যা টোটাল যে সার্ফেস আছে, সেই সার্ফেসের মধ্যে মেজরিটি অফ দ্য সার্ফেস হচ্ছে সমুদ্র মানে ওশান। এবং এই ওশানের জলের তলায় আমাদের মেজরিটি অফ দ্য ল্যান্ড এরিয়া আছে। খুব সামান্য 7% আর হচ্ছে 20% সো মাত্র আমাদের ভূমি রয়েছে, মানে যেটাকে ল্যান্ড বলা হয় উইদাউট ওয়াটার। এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রাণের উৎপত্তি হয়েছে, এবং এই ইভলিউশন প্রসেসটা কিন্তু এটা পৃথিবীতেই একমাত্র হয়েছে। এখনো পর্যন্ত আমরা সারা দুনিয়ার লোক, সারা বিশ্বে সমস্ত তারা, গ্রহ, নক্ষত্র, ডিফারেন্ট গ্যালাক্সিস, সমস্ত জায়গায় যতটুকু আমরা খোঁজ করতে পেরেছি, দেখেছি পৃথিবী ছাড়া কিন্তু আর কোথাও আমরা কোনো জায়গায় প্রাণের কোনো রকম সন্ধান পাইনি। প্রাণ বলতে মানুষ নয়, প্রাণ বলতে লাইফ, যে জিনিসটা গ্রো করে নিজের থেকে। হ্যাঁ, আজকে যদি একটা ছোট পাথর থাকে, সেটা যদি গ্রো না করে, আমরা বলি এটা হচ্ছে লাইফলেস, এটাকে বলা হয় তখন এটা দিস ইজ বেসিক্যালি এ নন লিভিং অর্গানিজম, অর এটাকে বলা হয় অ্যাবায়োটিক। অ্যাবায়োটিক মানে হচ্ছে প্রাণ নেই তার মধ্যে। কিন্তু সেই পাথরটা যদি দেখা যায় যে আপনি সে নিজে আস্তে আস্তে বড় হচ্ছে, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, নাইট্রোজেন নিচ্ছে, জল নিচ্ছে, করে নিজে আস্তে আস্তে বড় হচ্ছে, তখন তাকে কিন্তু আমরা বলবো এর মধ্যে প্রাণ আছে। সো দ্যাট ইজ লিভিং অর্গানিজম। এবং আমাদের পৃথিবীতে যত কিছু রয়েছে সেটাকে আমরা এই দুটো ভাগে ভাগ করতে পারি। একদল হচ্ছে নন লিভিং, যেরকম আপনার জল, বাতাস, মাটি, এই সমস্তগুলো হচ্ছে নন লিভিং। আর তার সঙ্গে সঙ্গে খারাপ রয়েছে প্লান্টস মানে গাছপালা, অ্যানিমালস, এবং ক্ষুদ্র যে সমস্ত মাইক্রো অর্গানিজমস রয়েছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা সবাই কিন্তু এটাকে আমরা লিভিং অর্গানিজমের মধ্যে ফেলি, মানে প্রাণের মধ্যে ফেলি। প্রাণ এবং নিষ্প্রাণ এই দুটোর মধ্যে ভাগ করা যেতে পারে। এখন এই কোভিড এর সময় বৈজ্ঞানিকরা দেখলেন যে আমাদের পৃথিবীতে বায়োডাইভার্সিটি যেটা, তার এতখানি লস হয়েছে, যার জন্য কিন্তু এই কোভিড যেটা হলো, তারা বলছেন ভবিষ্যতে কিন্তু এই কোভিডের মতো ডিজিজ আবার হবে, প্যান্ডেমিক আবার হবে। প্যান্ডেমিকটা কি? প্যান্ডেমিক মানে কোনো ডিজিজ যদি কোনো কান্ট্রিতে রেগুলার হয় যে ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা। আমরা ইনফ্লুয়েঞ্জাকে ধরে নিই যে এটা হচ্ছে কারো যদি শরীর দুর্বল হয়ে পড়ে, তখন সে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে অ্যাটাক করতে পারে। কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাটাক করলেও আমার শরীরে কিন্তু যে ইমিউনিটি আছে, যেটা ন্যাচারাল ইমিউনিটি, যে হোয়াইট ব্লাড সেলস আছে, যেটা দেহের রক্ষী, তারা কিন্তু ওর সঙ্গে লড়াই শুরু করে এবং করে আস্তে আস্তে কিন্তু তাকে কবজা করে ফেলে। যদি কবজা করতে অসুবিধা হয়, তখন আমরা কিছু ভাইরাল মেডিসিনও খাই, যদি সেটা ভাইরাসের এগেন্স্ট নয়, শরীরের ইমিউনিটি বাড়াবার জন্য অথবা অন্যান্য যাতে ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের অ্যাটাক করতে না পারে, তার জন্য আমরা ওষুধ খাই, সব খেয়ে সুস্থ হয়ে যায়। এইগুলোকে সেটাকে বলা হয় যে এন্ডেমিক। এন্ডেমিক মানে এটা হচ্ছে আমাদের সঙ্গে সহাবস্থান করছে, এরা বাস করছে। কখনো কখনো তাদের মধ্যে ভালো ব্যাকটেরিয়া আছে, যারা আমার শরীরের মধ্যে আছে বলে আমরা খাবার হজম করতে পারছি, তারা আমার শরীরের মধ্যে আছে বলে আমার শরীরের অনেক কিছু অ্যাক্টিভিটি তারা সাপোর্টেড হচ্ছে। আবার খারাপ ব্যাকটেরিয়া আছে, খারাপ ভাইরাস আছে, যারা আমাদেরকে বাইরে থেকে এসে অ্যাটাক করে শরীরে দখল নেওয়ার চেষ্টা করছে। এখন এই যে আমাদের যে এই শরীরের যে ইমিউনিটি যেটা, সেটা
যদি ফেল করে কোনো কারণে, সেটা কখন ফেল করতে পারে? তখন ফেল করতে পারে যখন যে বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস সেটা যদি আমার বডি কখনো তাকে না দেখে থাকে, মানে আমার বডির যে ইমিউনিটি রয়েছে, যারা যেটাকে বলা হয়েছে এটাকে অ্যান্টিবডিজ ক্রিয়েট করে যারা, হ্যাঁ, সেই অ্যান্টিবডিজ গুলো ক্রিয়েট করার জন্য কিন্তু আমার শরীরে যে সোলজার্স রয়েছে, হোয়াইট ব্লাড সেলস রয়েছে, তারা যদি চিনতে না পারে তখন তারা জানতে পারবে না যে এই শত্রু না বন্ধু। দরজায় এসে নক করছে, আমি যদি তাকে চিনতে না পারি, আমি দরজা খুলে দিলাম, সে ঘরে ঢুকে আমাকে মেরে ফেললো। তাহলে সেইগুলো হচ্ছে তাকে আমরা বলি যে হার্মফুল প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা প্যাথোজেনিক ভাইরাস। এখন এই যে কোভিড-19 হলো, এটা কি করে হলো? এটা বলছেন ওরা যে বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য বলতে আমরা যেটা মেন করি যে পৃথিবীতে হাজার লক্ষ রকমের গাছপালা রয়েছে, লক্ষ রকমের পশু পাখি রয়েছে। ইভেন মানুষের মধ্যেও আজকে আমার ইন্ডিয়ান যারা মানুষ, তাদের যে জেনেটিক যে মেকআপ, যে জিনগত যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু চাইনিজদের থেকে আলাদা, সেটা কিন্তু আফ্রিকানদের থেকে আলাদা। তারা বিভিন্ন দেশের লোকজনের থেকে কিন্তু আমার ইন্ডিয়ান রেসটা, তাদের জেনেটিক মেকআপ অথবা জেনেটিক কনস্টিটিউশন ইজ ডিফারেন্ট। এবং সেটা কিন্তু একটা জীববৈচিত্র্য, জেনেটিক জিনগত বৈচিত্র্য। সেটা যদি না থাকতো তাহলে কিন্তু মানুষ আজকে এই পর্যায়ে আসতে পারতো না। এই বৈচিত্র্য আছে বলে আমরা এখানে এসে পৌঁছেছি। তার কারণ হচ্ছে এই বৈচিত্র্যের জন্য আমরা অনেক কিছু যে নেচারে যে হার্মফুল যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা এক করতে পারি, স্পেশালি ডিজিজ গুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি আমাদের জেনেটিক ডাইভার্সিটি। কিন্তু মানুষরা আমাদের সভ্যতার সঙ্গে সঙ্গে আমরা সেই ন্যাচারাল যে বায়োডাইভার্সিটি আছে সেগুলোকে আমরা ক্রমশ ধ্বংস করছি। কেন ধ্বংস করছি? আজ থেকে 250 বছর আগে, তার আগে কিন্তু মানুষ ছিল প্রাইমারিলি অ্যাগ্রেরিয়ান। অ্যাগ্রেরিয়ান মানে তারা কিন্তু কৃষির উপর ভিত্তি করে বেঁচে ছিল। কিন্তু প্রায় 250 বছর আগে যখন প্রথম স্টিম ইঞ্জিন আবিষ্কার হলো, যখন হচ্ছে ব্লাস্ট ফার্নেস তৈরি হলো, নানান রকমের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি শুরু হলো, বৈজ্ঞানিক আবিষ্কার হলো, তখন মানুষ দেখলো যে যন্ত্র হচ্ছে মানুষের কাজ অনেক সহজ করে দেয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যন্ত্র যেটা করতে করে সেটা হচ্ছে অনেক সময় অনেক কিছু খারাপ এফেক্টও কিন্তু তারা তৈরি করতে পারে। যেরকম একটা ইন্ডাস্ট্রিতে যদি কোনো জিনিস, যদি আমি আমার প্রয়োজনীয় জিনিস যখন ইন্ডাস্ট্রিয়াল গুডস তৈরি করি, সে তৈরি করার সময় সে তার যে যেটা বায়ু দূষণ, সে তার থেকে যে ধোঁয়া বেরো নিষ্কাশন হয়, সেটা বায়ু দূষণ করতে পারে, জল দূষণ করতে পারে। এবং এই সবগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের মানুষের সভ্যতাকেই দূষিত করছে, মানুষের সভ্যতাটাকে কিন্তু ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে সেটা হতে শুরু করলো, মানুষ হচ্ছে মেশিনের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়লো এবং তারা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হতে শুরু করলো। আগে মানুষের খিদে পেলে গাছের ফল পেড়ে খেত। তারপরে আস্তে আস্তে তারা যখন কৃষি ভিত্তিক হলো, তখন তারা জঙ্গল থেকে ওয়াইল্ড ভ্যারাইটি রাইস নিয়ে এসে নিজের বাড়ির পাশে লাগিয়ে তারা চাষ শুরু করলো, উন্নত প্রজাতির ধানের চাষ শুরু করলো। তখন কিন্তু তারা কৃষিভিত্তিক, তারা তখন প্রকৃতির উপর নির্ভর করে আছে। কিন্তু যখন মেশিন এসে গেল, তখন তারা ভাবলো যে আমার আর প্রকৃতির উপর নির্ভর করার কোনো দরকার নেই, আমি সবকিছু কিন্তু তৈরি করতে পারি, নেচার না থাকলেও আমি তৈরি করতে পারি। এবারে তখন মেন্টালিটি যেটা হয়ে গেল, নেচারকে ধ্বংস করলে হয়। আমি আজকে আমার বাড়ির পাশে কতগুলো গাছ রয়েছে, এই গাছে তো আমি প্রয়োজনীয়তা মনে করছি না, কোনো যে গাছ আছে গাছটা কেটে আমি আরেকটা বাড়ি বানিয়ে দিলাম। আমার তো গাছের দরকার নেই, আমি তো গাছ থেকে কিছু করি না। আমি কখনোই চিন্তা করছি না যে গাছ যে অক্সিজেন দিচ্ছে সেটার জন্য আমি বেঁচে আছি, সেটা চিন্তা করছি। আমি দেখছি কতগুলো গাছ দাঁড়িয়ে আছে, জায়গা দখল করে দাঁড়িয়ে আছে, কেটে দাও, সেখানে বাড়ি বানাও। তাহলে হবে কি, আমি সেটাকে ভাড়া দিয়ে একটু রোজগার করতে পারবো, হোটেল করতে পারবো, এটা করতে পারবো, ওটা করতে পারবো, আমার লাভ। সো এই বায়োডাইভার্সিটি লস হতে হতে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যখন দেখা গেল যে আমাদের যে আগে বলেছিলাম যে অ্যাভারেজ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার পৃথিবীর যেটা 19 ডিগ্রি ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে মানে প্রায় এখন পর্যন্ত 2 ডিগ্রি সেলসিয়াস মতন ইনক্রিজ হয়ে গেছে, মানে 19টা 21-এর কাছাকাছি পৌঁছে গেছে। এবং অ্যাভারেজ টেম্পারেচার সারা বছর 21 ডিগ্রি ওপরে অথবা নিচে থাকে। এবং ব্যাপারটা কিরকম হচ্ছে দেখুন, যে আজকে কলকাতায় যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 28 থেকে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 28 থেকে যদি 36-এর মধ্যে ঘোরাফেরা করে, 28 কেন বলবো, আমি বলবো যে 12 থেকে 36-এর মধ্যে ঘোরাফেরা করে শীতকালে গরমকাল মিটিয়ে, তাহলে সেখানে যে ধরনের ফসল হতে পারে, যে ধরনের গাছপালা বাড়তে পারে, সেটা যদি আজকে 10 ডিগ্রি 12 ডিগ্রি থেকে বেড়ে গিয়ে যদি সেটা 16 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করে, তাহলে কি হবে? আমার অনেক গাছপালা যেটা হচ্ছে 35-36 ডিগ্রি বেশি টেম্পারেচার সহ্য করতে পারে না, তারা কিন্তু তখন সব মরে যাবে, মারা পড়বে, তার প্রাকৃতিক ভাবে মারা পড়বে। আমি যে ধানটা এখন চাষ করছি, আমাদের চাষিরা যে ভাইরা যে ধান চাষ করেন, সেই ধানটা কিন্তু তখন আর উৎপন্ন করা যাবে না ওই গরমে। টেম্পারেচার যদি 40 ডিগ্রি উপর হয়ে যায়, ধান হবে না, তখন হয়তো সেখানে অন্য কিছু হতে পারে, কিন্তু ধান হবে না। ওদিকে কি হচ্ছে, সুইডেন অত ঠান্ডার দেশ, সেখানে দেখা যাবে যে শীতকালের টেম্পারেচার যেখানে এখন 0 ডিগ্রি হয়ে যায়, সেখানে দেখা গেল শীতকালের টেম্পারেচার পৃথিবীর তাপমাত্রা বাড়া ফলে সেখানে 10 ডিগ্রি নিচে টেম্পারেচার শীতকালে হচ্ছে না। আর গরমকালে সেখানে হয়তো 25 ডিগ্রি হয়ে যাচ্ছে টেম্পারেচার। আগে সেটা গরমকালে হয়তো 8 ডিগ্রি 10 ডিগ্রি বেশি যেত না, এখন সেটা 25 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, সেখানকার যে প্রকৃতির যে জলবায়ু সেটা পরিবর্তিত হয়ে গেছে। তখন ইচ্ছা করলে আমাদের এখান থেকে চাষিরা সুইডেনে গিয়ে তারা কিন্তু ধান চাষ করতে পারবে। এটাকে বলা হয় একটা দিস ইজ নোন অ্যাজ এ ক্লাইমেট মাইগ্রেশন, মানে জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বাধ্য হবে। আচ্ছা, সেটা ছেড়ে দিলাম। বায়োডাইভার্সিটি লস হয়েছে বলে কি হয়েছে, এই কোভিড-19 আমাদেরকে আক্রমণ করেছে। সিচুয়েশনটা কি দেখা যায়, 1 ফেব্রুয়ারি মাত্র 259 জন লোক মারা গেছিল, 11,953 জন লোক সারা পৃথিবীতে এফেক্টেড হয়েছিলেন। সেটা বেড়ে আমি যদি এটা দেখি যে 2020 সালে দেখি, মানে কত সাল, 2020 মে, মানে 3 মাসের মধ্যে 11,000 লোক ইনফেক্টেড হয়েছিল, সেখানে সেটা এখন হয়ে গেল 31 লক্ষ লোক 11,000 থেকে 3 মাসের মধ্যে। আর আগে 260 জন লোক মারা গেছিল, 3 মাস পরে দেখা গেল প্রায় 2,25,000 লোক মারা গেছে এই 3 মাসের মধ্যে। এরকম হু করে বাড়ছে, বাড়তে বাড়তে দেখা গেল 17 সেপ্টেম্বর 25 সেপ্টেম্বর 2020 সালে, মানে 6 মাসের মধ্যে সারা পৃথিবীতে 3,24,00,000 লোক এফেক্টেড হলো কোভিডে, আর মারা গেল প্রায় 10 লক্ষ লোক। ঠিক কোভিড 6 মাসের মধ্যে রোগটা এমন পর্যায়ে ছড়িয়ে পড়েছে, মারা গেল। এরকম ধরনের রোগকে কি বলবো আমরা কি এন্ডেমিক বলবো?
এটা এন্ডেমিক নয়, এটা হচ্ছে প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, কারণ পৃথিবীর কোনো মানুষেরই সেই রোগটাকে প্রতিরোধ করার মতো তাদের কোনো ইমিউনিটি নেই, তাদের কোনো তাদের কোনো দেহের ক্ষমতা নেই। সুতরাং রোগটা ছড়িয়ে পড়েছে সে চায়না থেকে ইন্ডিয়া অথবা ইউরোপ অথবা আমেরিকা, সারা পৃথিবীতে সে ছড়িয়ে পড়েছে। আর আমরা যদি সেটা 2023 পর্যন্ত দেখি, 17 সেপ্টেম্বর 2023, তাহলে আমরা দেখবো যে পৃথিবীর জনসংখ্যা এখন কত, প্রায় 780 কোটি। এই 780 কোটি জনসংখ্যার মধ্যে 70 কোটি, মানে প্রায় 10%, 70 কোটি মানে 69 কোটি 53,56,600 কোটি, এটা কিন্তু 70 কোটি ধরলাম। তাহলে 780 কোটির মধ্যে 70 কোটি লোকের কোভিড-19 হয়ে গেছে, তারা আক্রান্ত হয়েছে, তারা অসুস্থ হয়ে পড়ছে সিরিয়াসলি। এবং তাদের মধ্যে থেকে 1% লোক, মানে 70 কোটি যদি হয়, তাহলে তার মধ্যে থেকে এরা হচ্ছে 70 লক্ষ। 70 লক্ষ মানে 100 জনের মধ্যে একজন লোক, 100 জন যারা কোভিডে ভুগেছে তার মধ্যে একজন লোক মারা গেছে, ডাইড। তাহলে 70 লক্ষ লোক মারা গেছে কোভিডে, এরা আমাদের গত 100 বছরের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি। তখন সায়েন্টিস্টরা দেখতে শুরু করলো যে কেন এটা হলো। এবার এর ব্যাকগ্রাউন্ডে আমরা চলে যাই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যারা আমরা দেখলাম যে সারা পৃথিবীতে বায়োডাইভার্সিটি লসের ফলে কি হচ্ছে, যে সমস্ত পশু পাখি আছে, যে সমস্ত গাছপালা রয়েছে, তাদের মধ্যে একটা অনেকেই তাদের এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, মানে এত বেশি পরিমাণে হয় আমরা হারভেস্ট করছি অথবা আমরা ধ্বংস করছি, তাদের মধ্যে প্রত্যেক বছর কয়েকশো করে পশু পাখি অথবা গাছপালা তারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এক্সটিংক্ট মানে তারা ভবিষ্যতে কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না। মানে অনেক সময় হয় কি যে কোনো গাছপালা মরে যাচ্ছে, কিন্তু মরার আগে সে তার প্রজেনি, তার হচ্ছে ভবিষ্যৎটাকে সে অন্য গাছপালার মধ্যে দিয়ে প্রসারিত করে যাচ্ছে। কিন্তু এখানে দেখা গেছে যে অনেকগুলো স্পিসিস, সেই স্পিসিস গুলো হচ্ছে ফর এক্সাম্পল ম্যামথ। ম্যামথ বলে একটা আমাদের হাতির মতো একটা প্রাণী ছিল, সেই ম্যামথও কিন্তু 1,000 বছর আগে পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে গেছে। তারপর আপনি উত্তরবঙ্গের কথা ধরুন, উত্তরবঙ্গে এক সময় বারাসিংহা হরিণ ছিল। বারাসিংহা হরিণ মানে যেটাকে আমরা সোয়াম ডিয়ার বলি অথবা সোয়াম ডিয়ার বা বারাসিংহা, এটা বৈজ্ঞানিক নাম সেরভাস ডুভালসেলে। এটা বারাসিংহা হরিণ কিন্তু আজ থেকে 100 বছর আগেও এখানে পাওয়া যেত, কিন্তু সেই সময় শিকার করে এবং এখানকার যে বারাসিংহা হরিণের জন্য যেটা দরকার সেটা বিস্তীর্ণ জলভূমি দরকার একটা, জলভূমি যদি না হয় তাহলে কিন্তু সেই বারাসিংহা হরিণ সেখানে ব্রিড করে না, বাচ্চা দেয় না। আর যেখানে জলভূমিতে বাচ্চা দিচ্ছে তার পাশে কিন্তু ঘাসের জমি থাকতে পারে হবে, যাতে বারাসিংহা হরিণ সেখানে গিয়ে ঘাস খেয়ে তার বাচ্চাগুলোকে বাঁচাতে পারে, মানে বাচ্চাগুলো যাতে খাবার পায়। সেই জলাভূমি সব নষ্ট হয়ে গেছে। জলাভূমি নষ্ট হয়ে কি করেছি আমরা, কোথাও আমরা সেই জলাভূমিকে ফিল আপ করে গ্রাম তৈরি করেছি, চা বাগান করেছি অথবা জঙ্গল তৈরি করেছি, জলাভূমিগুলো সমস্ত ডিস্ট্রয় হয়ে গেছে। এই জলাভূমি ডিস্ট্রয় হওয়ার পরে বাঘও কিন্তু বিপন্ন হয়ে পড়েছে, বাঘ কিন্তু অনেক জায়গা দিয়ে এক্সটিংক্ট হয়ে গেছে। আজকে উত্তরবঙ্গে বাঘ কোথায় পাওয়া যায়, প্র্যাকটিক্যালি কোথাও বাঘ পাওয়া যায় না। অথচ আজ থেকে 100 বছর আগেও এখানে কিন্তু মানে আমাদের আমাদের আধুনিক হিসেব অনুযায়ী 1970-এর সময় যখন প্রথম হিসেব করলো তখন দেখা গেল যে আমাদের ভারতবর্ষে প্রায় মাত্র 2,500 বাঘ বেঁচে আছে সব। অথচ তার 70 বছর আগে 40,000 বাঘ ছিল ভারতবর্ষে, সেসব তারা সমস্ত এক্সটিংক্ট হয়ে আসছে আস্তে আস্তে। এইগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য, এগুলো কিন্তু একটা কারণ যে আজকে যে সমস্ত স্পিসিস গুলো, প্লান্ট স্পিসিস, অ্যানিমাল স্পিসিস যে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা হওয়ার ফলে সবচেয়ে মারাত্মক যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে কেন হচ্ছে। এক হওয়ার কারণ হচ্ছে যে প্রথমত আমাদের যে ফরেস্ট এরিয়া সেগুলোকে আমরা কেটে কাটছি। কেন কাটছি, আমার লোক বাড়ছে। আজকে যেখানে স্বাধীনতার সময় 33 কোটি লোক ছিল ভারতবর্ষে, এখন সেটা 138 কোটি দাঁড়িয়ে গেছে, মানে 5 গুণ, প্রায় 4 গুণ বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে লোকের থাকার জায়গা দরকার, থাকার জায়গায় যদি দরকার হয় তাহলে কোথায় থাকবে, তারা তো জলের মধ্যে গিয়ে থাকতে পারে না, তারা ল্যান্ডের মধ্যে তারা সমস্ত ল্যান্ড লোকে দখল করে ফেলছে থাকার জায়গায়, তখন ফরেস্ট কেটে ল্যান্ড তৈরি করে সেখানে বাড়ি তৈরি করো। সেকেন্ডলি হচ্ছে মানে হ্যাবিটেট ডিস্ট্রাকশন হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে আমরা একটা রাস্তা তৈরি করবো, একটা শহর থেকে একটা শহরে যাওয়ার জন্য রাস্তা তৈরি করবো। মাঝখানে যদি কোনো গ্রাম থাকে, জঙ্গল থাকে, আর মাঝখানে যদি গ্রাম পড়ে, সেই রাস্তাটা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে যেতে পারবে না, কারণ গ্রামের লোকেরা অ্যালাউ করবে না তাদের জমিটার রাস্তাকে দেওয়ার জন্য। তখন রাস্তাটাকে আমরা ঘুরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গল কাটা পড়লো। আমরা একটা বড় ব্যারেজ তৈরি করবো অথবা ড্যাম তৈরি করবো। সেখানে কিন্তু ড্যাম তৈরি করার সবচেয়ে ভালো জায়গা যেখানে জঙ্গল আছে, সেই সমস্ত জায়গায় ড্যাম তৈরি করলে জলে ডুবে সমস্ত জঙ্গলটা ধ্বংস হয়ে যাবে। এই সব করে আমরা হ্যাবিটেটটাকে উন্নতির সঙ্গে সঙ্গে সেটাকে ধ্বংস করে দিচ্ছি। আর এই হ্যাবিটেট ধ্বংস হওয়ার জন্য প্রথমে যেটা বললাম ডিফরেস্টেশন, জঙ্গল কাটা। দ্বিতীয় যেটা হ্যাবিটেট ধ্বংস হওয়ার একটা কারণ সেটা হচ্ছে পলিউশন। পলিউশন কিভাবে হচ্ছে, প্রথম পলিউশন যেটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন গাড়ি চালাই অথবা গাড়ি ধোঁয়া ফোয়া সমস্তগুলো যখন আমরা প্রকৃতিতে ছাড়ি, তখন কিন্তু সেটা গ্লোবাল ওয়ার্মিং তৈরি করছে। গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এবং আমি যে 2 ডিগ্রি টেম্পারেচার বেড়েছে বললাম, তার ফলে কি হচ্ছে, আগে 2 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে পাহাড়ের উপরে বরফ, এভারেস্টের উপরে যে বরফ ছিল, সেই বরফ যে জমা থাকতো সবসময়, এবং সেই বরফের সময় আস্তে আস্তে সেই জমা বরফ জল হয়ে নদীর মধ্যে দিয়ে সমুদ্রে যেত। এখন কি হচ্ছে, এখন সেই বরফ আর জমতে পারছে না, বরফ জমার আগে সে গলে গিয়ে সমুদ্রে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের এখানে সমুদ্রের মধ্যে যে জলটা যাচ্ছে, আগে যেটা জমা ছিল পাহাড়ের মাথায়, সেটা সমুদ্রের মধ্যে গিয়ে অ্যাড হচ্ছে, এবং সমুদ্রের তল, জলতল যেটাকে বলা হয় যে আমাদের সি লেভেল, সেটাও আস্তে আস্তে বাড়ছে। এখন ধরুন আমাদের যে সব বড় বড় শহরগুলো, হংকং, সাংহাই, কলকাতা, নিউ ইয়র্ক, চেন্নাই, গোয়া, সমস্ত শহরগুলো কিন্তু সমুদ্রের ধার দিয়ে অথবা নদীর ধার দিয়ে অবস্থিত। আর এদের সমস্ত মিন সি লেভেল হচ্ছে 0 মিটারের কাছাকাছি, মানে সমুদ্রের তলের সঙ্গে সমান প্রায়, অথবা 2-3 মিটার মতো উঁচু। এবারে যদি আমার সমুদ্রের যদি জলের তল বেড়ে যায়, যদি 1 ফুট জলের তল বেড়ে যায় সমুদ্রের জল সব জায়গাতে, তাহলে কি হবে, সেই 1 ফুট জলটা তখন ল্যান্ডের ভেতরে ঢুকে আসবে। কলকাতা তখন সারা বছরই 1 ফুট জল জমা থাকবে, মানে আমাদের কলকাতা তখন ভেনিস হয়ে যাবে, অথবা নিউ ইয়র্ক ভেনিস হয়ে যাবে, সব জায়গায় তখন জলের তলায় চলে যাবে। এবং আমাদের কিন্তু তখন আর সেই শহরের যে সভ্যতা যে বিকাশ, সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে, সি লেভেল রাইজ হওয়ার ফলে সেই ডেঞ্জারটা হচ্ছে। আর এইগুলো হওয়ার ফলে যেটা হচ্ছে, সমুদ্রের জলের তল যখন বাড়ছে অথবা পৃথিবীর তাপমাত্রা যখন বাড়ছে,
অথবা জঙ্গল যখন ধ্বংস হচ্ছে, যখন বাতাসে পলিউশন হচ্ছে, এই সব এর মিক্সড রেজাল্ট হচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন কিরকম, যেটা শুরুতেই আমাদের রামকৃষ্ণ বললেন যে বর্ষার সময় চলে গেছে, শরৎ চলে গেল, হেমন্ত প্রায় শেষ হতে চললো, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, এখনো ডিপ্রেশন হচ্ছে, বে অফ বেঙ্গলে সাইক্লোনিক ওয়েদার হচ্ছে। আগে আমি দেখেছি যখন চাকরিতে জয়েন করেছিলাম তখন হচ্ছে রোডোডেনড্রন ফ্লাওয়ারিং হতো, প্রায় 2,500 থেকে 3,000 মিটার উপরে ফ্লাওয়ারিং হতো, সে কিন্তু ফ্লাওয়ারিং এর সময় ছিল মে মাস, এপ্রিল থেকে মে মাস। তার আগে হতো না, কারণ ঠান্ডা থাকতো খুব। আর আমি একটু পরে কথা বলছি, হ্যাঁ। আচ্ছা, এরপর পরে যেটা হলো সেটা হচ্ছে যে আমি শেষে চাকরি জীবনের শেষে গিয়ে দেখতাম তখন যে কার্শিয়াং 2,000 ফুট উপরে, 1,000 ফুট উপরে, সেখানে মাসে রোডোডেনড্রন ফ্লাওয়ারিং হতো। তার মানে কি, আগে যে মে মাসে যে ফ্লাওয়ারিং হতো সেটা 4,000-5,000 ফুট উপরে হতো, এখন সেটা 1,000-1,500 ফুট উপরে, তার আগে ফ্লাওয়ারিং হয়ে যাচ্ছে। মানে গরম এতখানি অ্যাভারেজ টেম্পারেচার বেড়ে গেছে পাহাড়ে, সেখানে রোডোডেনড্রন ফ্লাওয়ারিংটা যেখানে যে সময় হওয়ার কথা তার অনেক আগে হয়ে যাচ্ছে। এখন এই সমস্ত হচ্ছে এফেক্ট, ক্লাইমেট চেঞ্জের এফেক্ট। এবারে দেখুন, এই যে জঙ্গল কাটা পড়ছে, এর সাথে কোভিড এর কি সম্পর্ক? আমরা জানি যে আজকে জঙ্গল আর যে হ্যাবিটেশন মানে মনুষ্য বসতি, এই দুটো পাশাপাশি থাকলেও মাঝখানে একটা পাহাড় থাকে। মানে কখনোই কোনো মনুষ্য বসতি একবার জঙ্গলের উপর গিয়ে থাকে না। গ্রাম ট্রাম থাকতে পারে ফাঁকা জায়গা, কিন্তু শহরগুলো সাধারণত সেই জঙ্গল থেকে অনেক দূরে হয়। এবারে আমরা যারা শহরে বাস করি, আমরা আমাদের শরীরে এই যে এন্ডেমিক যে ডিজিজ গুলো, মানে ভাইরাল ফিভার অথবা ইনফ্লুয়েঞ্জা অথবা নানান ধরনের হাঁচি কাশি পেট খারাপ, এই সমস্ত ধরনের যে সমস্ত গুলো ভাইরাল অসুখ হচ্ছে, আমার শরীর সেটা শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে মানুষের শরীর সেটাকে ফেস করছে। আমরা তাদের সঙ্গে লড়াই করতে করতে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। সেই অ্যান্টিবডিরা যখন বাইরে থেকে শত্রুপক্ষ অ্যান্টিজেনরা আক্রমণ করার চেষ্টা করে, অ্যান্টিবডিরা বাধা দেয়, আমরা অসুস্থ হই না। তাকে বলি আমরা এই ডিজিজ গুলো এন্ডেমিক। কিন্তু যখন আজকে এমন অবস্থা পৌঁছেছে যে আজকে আমার শহরের পাশে যে জঙ্গলটা ছিল, যে বরিবেলি ন্যাশনাল পার্ক, মুম্বাই শহরের পাশে, আজকে যদি বরিবেলি ন্যাশনাল পার্কে ওরা জঙ্গল কেটে দেওয়া হয়, তাহলে কি হবে? জঙ্গলের ভেতরে প্রচুর পশু পাখি থাকে। আর এই যে জঙ্গলের যে আবহাওয়া, জঙ্গলের যে একটা ইকোসিস্টেম। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, শুনতে পাচ্ছি। আগে কেউ কেউ বলে আনমিউট করে দিয়েছে। আচ্ছা, আমি আর 5 মিনিটে শেষ করছি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি হচ্ছে যে এই জঙ্গলটা যখন আমি কাটছি, তার ফলে কি হচ্ছে, জঙ্গলের ভেতরে পশু পাখি আছে এবং জঙ্গলের ভেতরে প্রচুর লক্ষ লক্ষ ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, নানান রকমের কীট পতঙ্গ রয়েছে, এবং তারা হচ্ছে জঙ্গলের পশুর সঙ্গে তারা কিন্তু ম্যাচ করিয়ে নিয়েছে। তারা হাজার হাজার বছর ধরে জঙ্গলে যে পশু পাখি আছে তার সঙ্গে সেই ভাইরাস ব্যাকটেরিয়া গুলো একসঙ্গে সহাবস্থান করছে। এবং শহরে মানুষ যেরকম অনেকগুলো ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে সহাবস্থান করছে, সেগুলো এন্ডেমিক হয়ে গেছে, জঙ্গলেও সেই কিন্তু ভাইরাস গুলো ব্যাকটেরিয়া গুলো জঙ্গলের পশু পাখির সঙ্গে এন্ডেমিক হয়ে গেছে। তারা পশু পাখি সেই ভাইরাস গুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে, তারা কিন্তু অসুস্থ হয় না। এখন আমি যদি সাডেনলি জঙ্গলটা কেটে দিই, শিলিগুড়ি পাশে যে জঙ্গল ছিল আমি কেটে দিলাম, কেটে দিলে কি হবে? সেই জঙ্গলের মধ্যে যারা ছিল, কারা ছিল আজকে টাইগার, এলিফ্যান্ট, বড় ডিয়ার, এই সমস্ত বড় বড় অ্যানিমাল যারা আছে, তারা জঙ্গল থেকে বেরিয়ে যাবে কোথায়? শহরের মধ্যে গেল অথবা গ্রামের মধ্যে ঢুকলো। বাঁচতে তো হবে, জায়গা দরকার একটা। সেখানে গিয়ে তারা কিন্তু খুব শীঘ্রই মারা পড়বে, তারা বাঁচতে পারবে না, কারণ মানুষ তো তাদেরকে জঙ্গলের বাইরে থাকতে দেবে না। তাদেরকে তারা আস্তে আস্তে মারা পড়বে, খাবার পাবে না, মারা পড়বে। কিন্তু যে জঙ্গল সেটাও করে, জঙ্গলের ভেতরে যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো ছিল তাদের মধ্যে অনেকে কিন্তু পশু পাখির শরীরের উপরে বেঁচে ছিল। আমরা যখন, আমি মানুষ যত স্নান করি, যত পরিষ্কার থাকি না কেন, আমার শরীরের স্কিনের উপরে কিন্তু লক্ষ লক্ষ ভাইরাস এবং ব্যাকটেরিয়া রয়েছে, লক্ষ লক্ষ ভাইরাস ব্যাকটেরিয়া আমার স্কিনের উপরে রয়েছে। এবং কেন রয়েছে? তার কারণ যে প্রকৃতি এটা তৈরি করে দিয়েছে। সেই ব্যাকটেরিয়া যে ভাইরাস যেগুলো আছে আমার শরীরে, তারা কিন্তু একটা শিল্ড হিসেবে, একটা গার্ড হিসেবে কাজ করছে। যখন বাইরের কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আমার স্কিনের উপরে এসে আমার শরীরে ঢোকার চেষ্টা করছে, তখন আমার শরীরের স্কিনের ভাইরাস ব্যাকটেরিয়া গুলো কিন্তু তাদের সঙ্গে লড়াই করছে, তাদেরকে বাধা দিচ্ছে। তো দেয়াতে গুড ভাইরাস, গুড ব্যাকটেরিয়া ফর দ্য হিউম্যান। কিন্তু এবারে যখন অ্যানিমাল যখন মরতে শুরু করলো, ভাইরাস ব্যাকটেরিয়া তারা তো চট করে মরবে না, তারা ওই ক্ষুদ্র যারা মাইক্রো অর্গানিজম আছে তারা কিন্তু চট করে মরে যায় না। তারা কিন্তু তখন চেষ্টা করবে নিজেদেরকে পাল্টে ফেলে বাঁচার জন্য। আজকে যদি আমি বাঘের সঙ্গে এই ব্যাকটেরিয়া, যদি বাঘের ভাইরাস যদি বাঘের সঙ্গে বাঘ যদি তার ক্যারিয়ার ছিল, মানে ক্যারি করতে থাকে, বাঘ যদি মারা যায় তখন সে কিন্তু তখন অল্টারনেট খুঁজবে কার উপরে চাপা যায়। একমাত্র চাপার মতো রয়েছে কারা? শহরের লোক তখন জঙ্গল কেটে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, সেই ভাইরাস ব্যাকটেরিয়া তখন মানুষকে আক্রমণ করবে। এবং এটাকে বলি আমরা একটা পাঁচিলের দুপাশে, একদিকে আছে মানুষ, একদিকে আছে পশু পাখি। পাঁচিলটাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে হবে কি, যে পশু পাখির যে রোগ সেটা হচ্ছে মানুষের কাছে অ্যাটাক করবে, এবং মানুষের কাছে যখন আসবে তখন কিন্তু সেটা মানুষের পক্ষে এন্ডেমিক হবে না, তখন মানুষের পক্ষে হবে প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে মানুষ তখন সেই রোগকে, যে মানুষের শরীরে যে অ্যান্টিবডি, মানুষের শরীরে যে বডি যে ইমিউনিটি রয়েছে, তারা সেই রোগগুলোকে চিনতে পারবে না, সুতরাং তারা অ্যান্টিবডি তৈরি করবে না। অ্যান্টিবডি তৈরি না হলে সেই ভাইরাস ব্যাকটেরিয়া গুলোকে মানুষকে অ্যাটাক করবে, এবং সেই প্যান্ডেমিক যেটা হলো 17 লক্ষ লোক 1 বছরের মধ্যে মারা গেল। এরকম অবস্থা দাঁড়াবে। এগুলোকে বলা হয় জুনোটিক ডিজিজ অথবা পশুবাহিত রোগ। এবং এটা হচ্ছে, আমরা যত জঙ্গল ধ্বংস করছি, যত নেচার ধ্বংস করছি, তত কিন্তু নেচারের থেকে এগুলো কিন্তু আমাদের উপরে এসে চাপছে। ভবিষ্যতে এটা কন্ট্রোল করতে না পারলে কিন্তু একই অবস্থা থাকবে। যেমন হচ্ছে আরো কতগুলো ভাইরাস যেরকম অতীতে হয়েছে, 100 বছর আগে প্লেগ হয়েছিল ইউরোপে। প্লেগ হওয়ার ফলে 60% অফ দ্য পপুলেশন ওয়াইপ আউট হয়ে গেছিল।
র্যাবিস এটা কিন্তু পশুবাহিত রোগ, কুকুরের থেকে আসে। নিপা, জিকা, ইবোলা এই সমস্ত আফ্রিকা থেকে পশুপাখি বাহিত রোগ। কিন্তু কোভিড-19 যে স্ট্রেনটা সেটা হচ্ছে এত ফাস্ট নিজেকে চেঞ্জ করে ফেলতে থাকে যে মানুষের শরীর কিন্তু কোনোভাবে সেটাকে প্রতিরোধ করতে পারে না। সেই জন্য আমরা সেটা ফলিং প্রে টু দিস ওয়ান। এবারে দেখুন জলের তল কিভাবে বাড়ছে, আমরা বলবো সি লেভেল রাইজ হচ্ছে। আমরা যদি আজ থেকে 250 বছর আগে যাই তখন দেখবো যে আমাদের পৃথিবীর টেম্পারেচার মাত্র লক্ষ লক্ষ বছর ধরে মাত্র 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছিল, মানে কয়েক লক্ষ বছর ধরে মাত্র এটুকু বেড়েছে। কিন্তু 1960 থেকে 2040 মানে 2040 প্রেডিকশন এটা এস্টিমেট, তাতে দেখা যাচ্ছে মাত্র 100 বছরে 2 ডিগ্রি সেলসিয়াস আরো বেড়ে যাবে টেম্পারেচার। এই প্রায় 190 বছরের মধ্যে 3 ডিগ্রি বেড়ে যাবে। তাহলে ভেবে দেখুন যে কয়েক লক্ষ বছরে 1 ডিগ্রি বেড়েছিল, সেখানে আমরা মাত্র 90 বছরে 3 ডিগ্রি বাড়িয়ে দিতে পারছি বিকজ অফ দিস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বিকজ অফ দিস পলিউশন, অল দিস থিংস। সিমিলারলি যেটা হচ্ছে যে সমুদ্র কি হচ্ছে 1880 থেকে 2013 এই প্রায় 120-225 বছরে মাত্র সমুদ্র তল বেড়েছিল বছরে 1 মিলিমিটার করে। হ্যাঁ, টোটাল 203 মিলিমিটার বেড়েছিল। এখন সেটাকে যদি দেখি আমরা 1993 থেকে 2009 মানে 7 আর 16 বছরে কিন্তু প্রত্যেক বছর 3 মিলিমিটার করে, মানে 48 মিলিমিটার মাত্র 16 বছরে ইনক্রিজ হয়ে গেছে। মানে আমাদের ওই যদি 200 বছর ধরি তাহলে সেখানে আমাদের কয়েক ফুট জলতল বেড়ে যাবে, ভবিষ্যতে বেড়ে যাবে। সমুদ্রের জলতল বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, এই সমস্তগুলো ফলে যেটা হচ্ছে থার্ড যেটা হচ্ছে যে আমাদের আর্কটিক রিজিয়ন যেখানে মানে শখের সঙ্গে কয়েক মাইল ধরে বরফ জমে আছে উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে, তার তলায় অনেক ভাইরাস ব্যাকটেরিয়া চাপা পড়ে আছে। তারা কিন্তু বেরোতে পারছে না, বাইরে বেরোচ্ছে না, তারা ওখানে ডরমেন্ট হয়েছে, তারা কিন্তু ওখানে শীত ঘুমে পড়ে রয়েছে, বা দেয়ার নট ডেড। খাবার পেলেই টেম্পারেচার বাড়লেই তারা কিন্তু আবার জীবিত হয়ে যাবে। এবারে যখন সে উত্তর মেরু বরফ বলছে, সে বরফ বলার ফলে কি হচ্ছে যে বরফের নিচে যে সমস্ত ভাইরাস ছিল, ব্যাকটেরিয়া ছিল, সেগুলো আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছে, বেরিয়ে এসে সমুদ্র জলে যাচ্ছে। সমুদ্রের জল সারা পৃথিবীতে সার্কুলেট করছে। তার সমুদ্রের পাড়ে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলো হচ্ছে তারা সমুদ্র জল ইউজ করে, নানান ভাবে তারা সমুদ্র জলের কন্ট্রাক্টে আসে। সুতরাং আজকে উত্তর মেরু ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু আজকে আফ্রিকার অথবা ইন্ডিয়ার লোকেদের অ্যাফেক্ট করতে পারে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে। সো আমরা যেটা দেখতে পেয়েছি যে যখন কোভিড এর সময় সমস্ত কিছু লকডাউন করে দিল, সমস্ত লকডাউন মানে সমস্ত ফ্যাক্টরি বন্ধ, সমস্ত প্রোডাকশন বন্ধ, কাজ কাটা বন্ধ, সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ, শুধু মানুষের জীবনের যে বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটা সেটা নিচ্ছে। এবং এনভায়রনমেন্টালিস্টরা দেখলেন যে সেই ওই 1 বছরের মধ্যে পৃথিবীর দূষণ কিন্তু অনেকখানি কমে গেল, অনেকখানি কমে গেল। মানুষ হচ্ছে গাছপালা যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন ছাড়ছে, আমরা কিন্তু সেই অক্সিজেনটাকে নিচ্ছি, কিন্তু আমরা অ্যাডিশনাল কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাতাসে কোভিড এর সময় ছাড়তে পারছিলাম না, কারণ কিছু কাজ করছি না, তো গাড়ি চলছে না, কিছু হচ্ছে না। সো সিচুয়েশন বেটার হতে শুরু করলো। তার মানে এই নয় যে আর কোভিড হলে আর সিচুয়েশন বেটার হবে। এখানে আমাদের এই যে কোভিড হলো, এর থেকে একটা শিক্ষা যেটা নিতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি একটা সার্কুলার ইকোনমিও তৈরি করতে হবে। সার্কুলার ইকোনমি মানে আজকে যখন মানুষের প্রয়োজনের জন্য ইন্ডাস্ট্রি আছে, মানুষের প্রয়োজনের জন্য অনেক কিছু তৈরি করি আমরা, সেই জিনিসগুলো যখন তৈরি করছি তার র মেটেরিয়াল কিন্তু অধিকাংশই আসছে প্রকৃতি থেকে। যেরকম প্রকৃতি থেকে আমরা র মেটেরিয়াল নিচ্ছি, নিয়ে সেটাকে আমরা অন্য কিছু করছে কনভার্ট করছি, একটা ফ্যাক্টরিতে চালাচ্ছি। আর এখানে আমি যত বেশি সেই যে জিনিসটা উৎপন্ন হচ্ছে তাকে যত বেশি আমি খরচ করবো, ডিস্ট্রয় করবো, তত কিন্তু আমাকে আবার নতুন করে প্রকৃতি থেকে র মেটেরিয়াল আনতে হবে তৈরি করার জন্য। সেটা হচ্ছে সেই ইকোনমিটা হচ্ছে লিনিয়ার ইকোনমি। লিনিয়ার ইকোনমি মানে তোমার প্রডিউস মানে উৎপন্ন করো, নেচার থেকে র মেটেরিয়াল নাও, উৎপন্ন করো, প্রডিউস, ইউজ মানে ব্যবহার করো সেই জিনিসটাকে, আর তারপর ছুড়ে ফেলে দাও। মানে জলের বোতল আজ থেকে 30-40 বছর আগে আমি গিয়ে দেখেছি আমেরিকায় অথবা ইউরোপে, তারা যখন জল খায় কিনলো, জলের বোতলে জল খেয়ে ক্রাশ করে তারা সঙ্গে সঙ্গে ফেলে দিল, সেটাকে ওখানে তখন ইনসিনারেট করা হতো, মানে পুড়িয়ে দেওয়া হতো, তখন রিসাইক্লিং এর সিস্টেম আসেনি। আমাদের ইন্ডিয়াতে কিন্তু কালচার ওয়াজ ডিফারেন্ট। কালচার ছিল সবসময় কিন্তু কনজারভেটিভ কালচার। এখনো অনেক আছে, আমরা যখন এক বোতল জল খাই, কেনা জল খাই, জলের বোতলটা কিন্তু ফেলে দিই না, আমরা সেটাকে আবার ভর্তি করে বড় জলের বোতল লিটার কিনে লিটার ভর্তি করে 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 সেই বোতলটাকে অনেক ইউজ করি। এবং এইটাকে বলা হয় সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমি মানে প্রথমত নিজের নিড, মানুষের নিড সেটা কমাতে হবে। আমার যদি আজকে এমনি মাংস খেলে চলে, পাঠার মাংস খেলে চলে, আমি কেন তখন হরিণা মাংস খাবো? দরকার নেই আমার। আমার যদি দরকার না থাকে তাহলে হরিণ মারবো না, হরিণ বেঁচে গেল, বায়োডাইভার্সিটি বাড়বে, নেচার বাড়বে। সিমিলারলি আমি যে নেচার থেকে যে র মেটেরিয়াল গুলো নিচ্ছি সেটাকে যদি কনজাম্পশনটা কমাই, আমার যতটুকু দরকার তার বেশি করবো না। আমি আমার ল্যাভিশনেসের জন্য, আমার ক্ষমতা দেখানোর জন্য, আমার ধন দেখানোর জন্য আমি কিন্তু বেশি খরচ করবো না। তাহলে আমি কি প্রকৃতি থেকে জিনিসটা নিয়ে কমে যাবে। সেটাকে বলা হয় রিডিউস। প্রথম আর মানে রিডিউস মানে আমার ডিমান্ডটা কমাচ্ছি, আমার প্রয়োজনটা কমাচ্ছি। এবার তৈরি করার পর যেটা বেরোলো সেটাকে আমরা বলবো রিইউজ, মানে আমি সেটাকে যতবার পারি আমি তখন ইউজ করে যাবো, ফেলে দেবো না, রিউজ করে যাবো। তাহলে আমি কি আমার তৈরি করার জন্য যে র মেটেরিয়াল দরকার সেটাকে আমি কমাতে সক্ষম হবো। রিডিউস, রিইউজ, এবং যখন সেটা ইউজ করা যাবে না তখন কিন্তু আমি এটাকে রিসাইকেল করবো। রিসাইকেল মানে আজকালকার দিনে সব জায়গাতে যেটা বলা হয় যে আপনারা ওই জিনিসগুলোকে এমনভাবে ফেলবেন যাতে সেটাকে আমরা রিসাইক্লিং করাতে পারি। তার থেকে যেটা জলের বোতল ফেললাম সেটাকে গড়িয়ে আবার তার থেকে পেট বটল থেকে আবার ছোট ছোট প্লাস্টিক প্লেট তৈরি করে নতুন বোতল তৈরি করা হয়। আমি তখন ওইটাকে রিসাইকেল করছি, ওই মেটেরিয়ালটাকে রিসাইকেল করছি। তাহলে রিডিউস, রিইউজ এন্ড রিসাইকেল, 3R। এটাকে বলা হয় সার্কুলার ইকোনমি। এবং সার্কুলার ইকোনমি কিন্তু আমাদের পৃথিবীতে প্রয়োজনটাকে, প্রকৃতির উপরে প্রয়োজনটা যে নির্ভরশীলতা সেটা কিন্তু কমাবে। কমালে প্রকৃতি বাড়বে, নেচার বাড়বে, বায়োডাইভার্সিটি বাড়বে। এবং সেটা যদি বাঁচে তাহলে কিন্তু পলিউশন কমবে। পলিউশন কমলে পৃথিবীর টেম্পারেচার যেভাবে বাড়ছিল সেটা আর বাড়বে না, যা ছিল সেটাকে ফেরত নেওয়া যাবে না। অলরেডি আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যে ফেরত যাবে না, কিন্তু ফার্দার ইনক্রিজটাকে আমরা কমানোর চেষ্টা করবো। আর থার্ড যেটা হবে সেটা হচ্ছে যে বেসিক্যালি এটা আমাদের যে সভ্যতা এখন যেভাবে এগোচ্ছিল সেটা যাতে আরো কয়েক হাজার অন্তত বেঁচে থাকতে পারে সেটাকে আমরা এনশিওর করবো। মানে বেসিক্যালি এটা হচ্ছে সাস্টেনেবল হবে। একটা সাস্টেনেবল মানে আমি মোটামুটি ভালোভাবে আরো 1000 বছর আমাদের সভ্যতা কি কয়েক হাজার বছর বেঁচে থাকতে পারবে। সেটা যদি না করি আমরা, যেভাবে আমরা এখন চলছি, তাতে বৈজ্ঞানিকরা বলছেন যে আজ থেকে 6.5 কোটি বছর আগে
যে ফিফথ মাস এক্সটিংশন হয়েছিল, যখন পৃথিবীর সমস্ত প্রাণী ধ্বংস হয়ে গেছিল, ডাইনোসর ধ্বংস হয়ে গেছিল, তারপরে আবার এই 6.5 কোটি বছর পরে আমরা বর্তমান অবস্থায় এমন অবস্থায় এসে পৌঁছেছি যেখানে পৃথিবীর তাপমাত্রা এতখানি বেড়ে গেছে, সমুদ্রের জলতল এতখানি বেড়ে গেছে যে আমাদের হয়তো এইভাবে চললে ভবিষ্যতে আগামী 2 থেকে 300 বছরের মধ্যে পৃথিবীতে সিক্সথ মাস এক্সটিংশন, মানে ষষ্ঠ মাস এক্সটিংশন হবে, মানে পৃথিবীর যত প্রাণ আছে সমস্ত কিন্তু ধ্বংস হয়ে যাবে। তারপর নতুন করে আবার কি তৈরি হবে সেটা আমরা জানি না, কিন্তু সেটাকে আটকাবার একটাই মাত্র উপায় আমাদের, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কনজার্ভ দ্য নেচার। কনজার্ভ মানে কিন্তু টোটালি এ নয় যে আমি কিছু ইউজ করবো, আমি ইউজ করবো। ব্যাংকে আমি যদি 100 টাকা রাখি, 1 বছর পরে যে ইন্টারেস্ট হবে 8 টাকা, আমি সেটাকে বার করে খরচ করবো, পরের বছর আবার 8 টাকা খরচ করবো। কিন্তু আমি 100 টাকা যেটা ব্যাংকে রেখেছি ক্যাপিটাল, সেটাকে আমি ডিস্ট্রয় করবো না, খরচ করবো না। সিমিলারলি আমাদের নেচার যেটা আছে সেই নেচারটাকে এমন ম্যানেজ করবো যে নেচারে যে গাছপালা গ্রোথ হচ্ছে অথবা অ্যানিমাল পপুলেশন যেটা গ্রোথ হচ্ছে আমি শুধু সেটুকু ইউজ করবো। মাদার প্লান্টকে, মাদার অ্যানিমালকে আমি কিন্তু পারবো না। আমার যেটা ব্যাংকের ক্যাপিটাল সেটা নিয়ে থাকে। এই বলে আমি আজকে আমি আরো অনেক কিছু বলা ছিল, কিন্তু আমি এখন আর বলতে চাই না, কারণ সময় শেষ হয়ে এসেছে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো, এবং যদি আপনাদের কারো কিছু মানে আমি যদি কারো কিছু মানে বোঝাতে পেরে থাকি তাহলে আমি খুব খুশি হবো। যদি এমন হয় যে আমি বোঝাতে পারিনি, তাহলে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, সো আই উইল ভেরি হ্যাপি টু আনসার। একদমই স্যার, অনেক ধন্যবাদ মাননীয় ডক্টর অতনু কুমার রাহা মহাশয়কে। ওনার কাছ থেকে এবং আমার বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে মনে হলো একজন প্রকৃতিপ্রেমী, একজন কনজারভেটর অফ ওয়াইল্ড লাইফের মতোই ওনার যে চিন্তা ভাবনা, কিভাবে কনজারভেশন থাকলে তবে কিন্তু সাস্টেনেবল একটা ফিউচার আমরা রাখতে পারবো, এটা সম্পর্কে উনি কিন্তু খুবই রকমই কনসার্ন। সেই কথাই ওনার কথায় বারবার উঠে এলো, এবং আমরা যারা এখানে আছি প্রায় 25-30 জন এবং তাদের ফ্যামিলি মেম্বার্স এবং তার পাড়া প্রতিবেশী, প্রত্যেকের একটাই কিন্তু দায়িত্ব থাকবে আমাদের সমাজে এই যে সচেতনতার বার্তাটা, এই অ্যাওয়ারনেস, এটা কিন্তু খুব দরকার। অর্থাৎ যেটা বলেন অনেকদিন আগে, অনেক বছর আগে আমেরিকায় যে জলবায়ু কাজ করে ফেলে দেওয়া হতো, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ায় এখন আর এটা আমরা করি না। এটা একটা আমাদের ভালো দিক, আমাদের একটা কালচার। তো স্যারের কাছে আমার কিছু একটা প্রশ্ন আছে, এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন 1 by 1। খুবই সংক্ষিপ্ত আমাদের সময়, আর 10 মিনিট 15 মিনিট আমি নেবো। স্যারের কাছে আমি একটা জিনিস দেখছি, যে আমি একটা ডেটা দেখলাম যে around 200 million people could be displaced by climate change around 2050। 2050 সালের মধ্যে প্রায় দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে 200 মিলিয়ন লোককে আমরা ডিসপ্লেস হতে হতে পারি। মানে এটা কিরকম মারাত্মক পরিমাণ আমরা কি আইডিয়া করতে পারছি কিনা আমরা, আমি নিজেও বুঝতে পারছি না। মানে এতটা এই ধরনের একটা চারিদিকে যারা এখন আছে, আমি ভাবছি আমি এখানে যেতে পারছি, যেটা একটু আগে কলকাতার কথা আপনি বললেন যে কলকাতায় আমি ভাবছি একটা 30 ফ্লোরে আমি আছি, খুব ভালো আছি, কিন্তু কদিন পর যদি সমুদ্রের তলায় বেসটা ডুবে যায় তাহলে তার উপরে তলায় 30 ফ্লোরে কি হবে সেটা আমি জানি না। সেরকম বিভিন্ন এরিয়া, বিভিন্ন যেগুলো কোস্টাল এরিয়া আছে সেগুলো যদি ডুবে যায় তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে স্যার, যেটা এগ্রিকালচারাল নিয়ে আমরা যেমন সাধারণ যারা কৃষি কাজের সাথে যুক্ত থাকি আমাদের গ্রামাঞ্চলে, আমি দেখেছি এই ক্লাইমেট চেঞ্জ তাদের জন্য কতটা ক্ষতি করছে। ক্লাইমেট চেঞ্জের ফলে সাধারণ যারা ফার্মার্স আছেন তারা তো অনেক সময় টেকনোলজিটার ফেসিলিটিটা পান না, তো যে জন্য কখন হঠাৎ করে বেশি জল হচ্ছে, কখন কিরকম মানে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো তাদের জন্য কতটা ক্ষতিকারক। এবং সাইমেলটেনিয়াসলি যদি ফার্মারদের ক্ষতি হয়, এগ্রিকালচারে যদি ক্ষতি হয়, তাহলে আমাদের আরবান এরিয়াতে থাকি বা যারা আমরা কনজাম করি বেশিরভাগ, তাহলে সেই পরিমাণটা কিরকম ইনফ্লেশন হতে পারে বা কি লেভেল, একটু যদি আপনার কাইন্ডলি ইনসাইট দেন। ইয়েস, মানে এটা একটা, কিন্তু আমি যেটা আগে বললাম এবং আপনি যেটা বলেছেন যে এই 200 বিলিয়ন মানে 20 কোটি লোকের ক্লাইমেট রিফিউজি হবে, মানে তারা স্থানচ্যুত হবে ক্লাইমেট চেঞ্জের ফলে। সো দ্যাট ইজ আ ফ্যাক্ট, এবং দ্যাট ইজ এন এস্টিমেশন এন্ড হুইচ ইজ আ ভেরি গুড এস্টিমেশন। কিন্তু যেটা মেজর ইম্প্যাক্ট হচ্ছে আমাদের এগ্রিকালচারের উপরে, সেটা হচ্ছে 1 নম্বর, আগে যে চাষ করার জন্য যে সমস্ত ইনসেক্টরা অথবা যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া গুলো ক্রপকে এফেক্ট করতো, এখন টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে যে আমরা জানি ব্যাকটেরিয়া ভাইরাস তারা দে আর ভেরি সেনসিটিভ টু টেম্পারেচার, তারা অনেকেই টেম্পারেচার সেনসিটিভ। মানে অনেক ব্যাকটেরিয়া খুব হাই টেম্পারেচারে বাঁচতে পারে, কিন্তু আবার অনেক ব্যাকটেরিয়া হাই টেম্পারেচারে বাঁচে না। দেয়ার আর মেনি ব্যাকটেরিয়া ভাইরাস, মেনি মাইক্রো অর্গানিজম যারা কিন্তু এই যত টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে তাতে কিন্তু তাদের মানে দেয়ার ইম্প্যাক্ট ইজ বিকামিং মোর অন দ্য এগ্রিকালচার। বেশি ক্রপকে তারা অ্যাটাক করছে, ডিস্ট্রয় করছে, এবং সেটাকে থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইড, যেটা এখন অ্যাভেলেবল আছে কেমিক্যাল পেস্টিসাইড নাও। এবং কেমিক্যাল পেস্টিসাইড যেটা মারাত্মক বিষাক্ত জিনিস, দ্যাট কজেস সো মাচ অফ এনভায়রনমেন্টাল পলিউশন, সয়েল পলিউশন করে, ওয়াটার পলিউশন করে। আগে যেখানে হয়তো 1 একর জমিতে হয়তো 100 কেজি পেস্টিসাইড দেওয়া হতো, এখন সেখানে হয়তো 200-300 কেজি দিতে হচ্ছে। কিন্তু এমন অবস্থা আমরা পৌঁছে যাচ্ছি যখন কিন্তু মানে তার 10 গুণ পেস্টিসাইড দিয়ে আমরা কিন্তু সেই সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাসকে মারতে পারবো না। কিন্তু তার বদলে আমাদের যেটা হবে সেটা সিউজ পলিউশন হবে। অল্টারনেটিভলি যেটা এখন চিন্তা করা হচ্ছে যে এখন আমরা যদি বায়ো ফার্টিলাইজার অথবা বায়ো পেস্টিসাইড করতে পারি, যেটা হচ্ছে বায়োলজিক্যালি ডিগ্রেডেবল, মানে যে পেস্টিসাইডটা আমার মাইক্রো অর্গানিজমকে মারবে কিন্তু সে প্রকৃতির মধ্যে কিন্তু চিরকাল থেকে যাবে না। কেমিক্যাল ফার্টিলাইজার নষ্ট হয় না, সে মাটির মধ্যে থেকেই যায়, এবং সে কিন্তু মাটির মধ্যে যে সমস্ত মানে হার্মলেস অথবা বেনিফিশিয়াল স্মল মাইক্রো অর্গানিজম আছে তাদেরকে মেরে ফেলে। বায়ো ফার্টিলাইজার ক্ষেত্রে সেটা হবে না। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এবং বায়ো ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইড ইউজ করার প্রয়োজন। আর ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে বেড়ে যাওয়ার ফলে যে চাষবাসের সময় পেস্টিসাইডের পরিমাণ বাড়াতে হচ্ছে, অনেক জায়গাতে বা যে পার্টিকুলার চাষ হতো, যে ফসলটা হতো সেটা হচ্ছে না। সো দ্যাট ইজ আ ইম্প্যাক্ট। থ্যাংক ইউ। একদম স্যার, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ করতে পারেন। হ্যালো। Yes. হ্যাঁ স্যার, আপনার পুরো বক্তব্যটা শুনে প্রথমত মনেই হচ্ছিল যে বিজ্ঞান আমাদের কাছে অভিশাপী আশীর্বাদের থেকে, কেন যেহেতু ইন্ডাস্ট্রি বেড়েছে, উন্নয়ন বেড়েছে, মানে বিজ্ঞানের উন্নতি হয়েছে। যাই হোক, পরের দিকে আপনি বললেন যে আমাদের যা যা গেছে, লস হয়ে গেছে বায়োডাইভার্সিটি, সেটা এখনো রেজিস্ট করতে হবে। সেটা তো নয় এক রেজিস্টার, কিন্তু যদি আরো আগের জায়গায় যদি আমাকে ফিরিয়ে আসতে হয় তাহলে আমাদের কি করণীয়, বা আদৌ কি আগের জায়গায় ফিরে আসতে পারবো? আমি শেষ থেকে শুরু করি। আমরা আগের জায়গায় ফিরে যেতে পারবো না, তার কারণ আমরা অলরেডি যে ডিস্ট্রাকশনটা করেছি নেচারের, সেটাকে তো ফেরানো যাবে না। মানে অনেক প্লান্ট, অনেক অ্যানিমাল তারা হচ্ছে এক্সটিংক্ট হয়ে গেছে, তারা হবে না। কিন্তু বৈজ্ঞানিকরা বলছে যে এখনো পর্যন্ত যা হয়েছে
একে ইংরেজিতে বললে বলা হয় যে দিস ফার অ্যান্ড নো ফার্দার, মানে আমরা যতদূর এগিয়েছি আমাদের আর এর চেয়ে বেশি ধ্বংসের দিকে এগোনো যাবে না। যদি হয় তাহলে পৃথিবীর মানব সম্পদ ধ্বংস হয়ে যাবে। এখন সেটাকে করার একমাত্র দেয়ার সলিউশন, আমি কিন্তু নেগেটিভ বলবো না। আজকে বিজ্ঞানে অগ্রগতি হয়েছে মানে যে মানুষের মানে ক্ষতি হয়েছে তা না। বিজ্ঞানে অগ্রগতি হওয়ার ফলে মানুষের জীবনে মেডিসিনে ইম্প্রুভমেন্ট মেডিসিন হয়েছে, মানুষের জীবনের আয়ুটা অ্যাভারেজ বেড়েছে, মানুষের মানে লাইফ স্প্যান বেড়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের নানান রকমের খাবার দাবার থেকে আরম্ভ করে অনেক কিছু ফেসিলিটিস যেটা আগে ছিল না বিজ্ঞানের জন্যই হয়েছে, আমরা সেগুলো ভোগ করছি। এবং মানুষ তো অ্যাকচুয়ালি বুদ্ধিমান প্রাণী, আমরা তো হাতি ঘোড়া নই যে যেরকম ছিলাম সেরকমই থাকবো। ক্রমশ আমাদের আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক ক্রমশ আমাদের উন্নতির দিকে ঠেলে দেবে। কম্পিউটার আবিষ্কার করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করেছি। এবং এআইটা করার ফলে আমরা যদি এআই কে যদি ভালোভাবে ইউজ করি, যেমন ধরুন আজকে যখন ওপেনহাইমার যখন প্রথম অ্যাটম বোম আবিষ্কার করলেন, তখন উনি বলেছিলেন যে মানে অনেকে বলেছিল, তো উনি বলেছিলেন যে এটা তো ভালো কাজও করা যায়। আজকে অ্যাটম নিউক্লিয়ার ফিশন দিয়ে জাপানে বোমা ফেলে যেরকম ধ্বংস করা যায়, ঠিক সিমিলারলি আজকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়ে আমরা কিন্তু আজকে লক্ষ লক্ষ কোটি কোটি ঘরে আমরা ইলেকট্রিসিটি পাঠিয়ে দিতে পারি। সো যে কোনো আবিষ্কারেরই কিন্তু দুটো দিক হতে পারে। আমাদের সভ্য মানুষ আমাদেরকে সবসময় সেটা কিন্তু ভালো জিনিসটাকে ইউজ করার জন্য করতে হবে, সেটাও কন্ট্রোল আমাদের রাখতে হবে। বিজ্ঞান অগ্রগতির সঙ্গে সঙ্গে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতির সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দেবো। কৃষির ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে না আনফর্চুনেটলি, কিন্তু বাইরের অনেক স্টেটে যেটা হয় তারা করছে কি যে এআই দিয়ে ড্রোন দিয়ে তারা কিন্তু সমস্ত ক্রপ ম্যানেজমেন্ট করছে। মানে যেমন ধরুন আমরা যখন করি মাঠে যখন ফার্মাররা যখন পেস্টিসাইড ছড়ায় তারা পুরো এরিয়া স্প্রে করে দেয়, কিন্তু সেটা হয়তো সব জায়গায় স্প্রে করার দরকার নেই। এখন ড্রোন যখন উপর দিয়ে ফ্লাই করছে, ফ্লাই করার সময় সে যখন তার মধ্যে একটা এআই আছে, এআই সেন্সার আছে, সেই সেন্সারটা কোথাও জায়গায় গিয়ে দেখছে যে এইখানে পেস্ট অ্যাটাক হতে যাচ্ছে, এখন হয়নি, ভবিষ্যতে হবে, সঙ্গে সঙ্গে সে কিন্তু অল্প একটুখানি স্প্রে করে দিল। তারপরে এক জায়গায় গিয়ে দেখলো সেখানে কিন্তু ময়েশ্চার মানে জলের পরিমাণ জমিতে একটু কমে আসছে, সব জায়গায় জল দেওয়ার দরকার নেই, সে শুধু তখন ওইটুকু জমার জায়গায় ইরিগেশন করলো। এতে কি হচ্ছে, আমার কনজাম্পশন অফ দ্য পেস্টিসাইড, কনজাম্পশন অফ ওয়াটার সবকিছু কমাতে পারছি। সবকিছু কমার মানে কিন্তু আবার সেই যে রিডিউস হলেই বেসিক্যালি আমার কনজাম্পশন হবে। সো আপনি যেটা বললেন যে বিজ্ঞানের জন্য ক্ষতি হয়নি, আমাদের বিজ্ঞানের যে নেগেটিভ সাইডটাকে আমরা ইউজ করেছি তাতে ক্ষতি হয়েছে, কিন্তু পজিটিভ সাইড অনেক বেশি আছে। যেভাবে যদি আমরা করতে পারি তাহলে অন্তত আমরা এবারে মরার হাত থেকে বাঁচতে পারবো, ইফ ইউ আর কেয়ারফুল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর যদি কারোর প্রশ্ন থাকে প্লিজ সংক্ষেপে বলুন, আমাদের সময় একদমই শেষ। স্যারের কাছে আমার তরফ থেকে একটা প্রশ্ন ছিল। স্যার আমি যেটুকু জানি আপনি একজন ফিজিক্সের খুব ভালো স্টুডেন্ট এবং খুব ভালো স্কলার। তো একজন এই ফিজিক্সের স্টুডেন্ট হওয়ার পর আপনি আইএফএস এ এসেছেন, একজন প্রিন্সিপাল চিফ কনজারভেটর ছিলেন, এবং এখন আপনি ইকো ট্যুরিজম অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার। তো আপনার তরফ থেকে আমাদের প্রতি কি বার্তা, আমাদের প্রতি মানে আমরা যারা পাহাড়ে জঙ্গলে সমুদ্রে বেড়াতে যাচ্ছি এন্টারটেনমেন্ট পারপাস, তাদের কিরকম আমাদের নিয়মকানুন মেনে চলা উচিত বা কিরকম আমাদের বিহেভিয়ার প্যাটার্ন হওয়া উচিত, যাতে করে আমাদের এই কনজারভেশন যে ব্যাপারটা যেন ঠিক থাকে। কারণ আমরা মানুষরাই তো ধ্বংস করছি, প্রকৃত নিজে নিজে যেটুকু ধ্বংস করে তার প্রয়োজনে ধ্বংস করে, কিন্তু আমরাই বেশিরভাগটাই দায়ী। সেইটা কতটা আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের শনিবারের ছোট একটাই উদ্দেশ্য, যাতে করে সচেতন করা, বারবার মানে একই কথা বলে বলে, যাতে করে আজকে আমার স্টুডেন্টরা যাতে করে চকলেটের ব্যাপারগুলো যাতে মাটিতে যেখানে সেখানে না ফেলে, সেখানে স্পিকিং না করে, এই যে ব্যাপারগুলো। তো এইগুলো আপনার এতদিনের অভিজ্ঞতা, সেটা যদি আমাদেরকে একটু বলেন যে অনুভূতি কাজে কি হওয়া উচিত, তবে কিন্তু পাহাড় পর্বত জঙ্গল নদী সাগর এগুলো বাঁচবে, তবে কিন্তু আমরা বাঁচতে হবে। যদি একটু আপনার একটা মেসেজ দেন। Yes, দেখুন এটা ইস এ ভেরি আই মাস্ট সে ইটস এ হারকিউলিয়ান টাস্ক, মানে বিরাট কঠিন কাজ। কিন্তু আমি সবসময় পজিটিভ, মানে আমি বলবো যে কোনো কিছু নেগেটিভ হতে পারে না। যদি আজকে একটা পুকুরে যদি বলা হয় সবাই 1 কোটি করে জল দেবে তাহলে পুকুরটা ভর্তি হবে, তখন যদি আমি ভাবি যে আমি না দিলে কি হবে, বাকিরা সবাই তো ঢালতে হবে, তাহলে সবাই যদি একইভাবে ভাবে তাহলে পুকুরটা শুকনো থেকে যাবে। সিমিলারলি এই যে কনজারভেশনের ব্যাপারে আপনারা যে চেষ্টা করছেন, এটা অত্যন্ত ছোট হলেও মাত্র 25-27 কি 100 জন লোক হলেও তার একটা বিরাট ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্ট এই কারণে আজকে যদি আপনি সচেতন হন, আপনার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলি 5 জন সচেতন হবে। আবার আপনার বাচ্চা যদি সচেতন হয়, সে কিন্তু তার স্কুলে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আরো লোকে বলবে। তো সুতরাং বাই ওয়ার্ড অফ মাউথ, বাই ওয়ার্ড অফ অ্যাকশন আমরা কিন্তু আমাদের এই সচেতনতাকে প্রথমত হচ্ছে নতুন ইয়াং জেনারেশনের মধ্যে পাস অন করাতে পারি। এবং ইয়াং জেনারেশন যারা ভবিষ্যতের নাগরিক তারা যদি কনসাস হয়, অলরেডি তারা হচ্ছে। আমি ছোটবেলায় আমাদের যত কনসাস ছিল তার কিন্তু এখনকার বাচ্চাদের কনসাস অনেক বেশি। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই যে কতগুলো খারাপ ইফেক্ট আছে না, বললাম যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকা, সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকা, আমাদের পেরেন্টসদেরও কিন্তু বাচ্চাদেরকে কিন্তু সেটার দিকে সরিয়ে আনতে হবে। তাদেরকে অল্টারনেটিভ কিছু প্রোভাইড করতে হবে, যাতে তার মাথাটা কাজ করে, তার নিজের হাত পাগুলো কাজ করে। সেটা করতে পারলে তাদের যদি অ্যাওয়ারনেস বাড়ানো যায়, তাহলে এটা ডেফিনেটলি মানে ইনক্রিজিং অ্যাওয়ারনেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে রিডিউসিং ইউজ অফ মোবাইল ফোনস আননেসেসারি। মোবাইল ফোন দিয়ে ভালো কাজও হয়, মোবাইল ফোন দিয়ে ইউজলেস কাজও হয়, যেটা এখন হচ্ছে আনফর্চুনেটলি। মানুষের দেখেছে সাইন্টিস্টরা প্রত্যেকের অ্যাটেনশন স্প্যান 4 সেকেন্ড, কোনো কিছু 4 সেকেন্ড দেখার পরেই স্ক্রল করে সে পরেটাতে চলে যাচ্ছে। এই যে হাতে স্ক্রল করার যে অভ্যাসটা, এটাই আমাদের বিরাট ডেঞ্জারাস একটা জিনিস, কারণ আমার অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। এবং বাচ্চাদের যদি সেটা হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মটাই ধ্বংস হয়ে যাবে। সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আমরা বড়রা যারা আছি। তাহলে অল্টারনেটিভ দিন, কত রকম কাজ আছে, কত রকম অন্য ধরনের এন্টারটেনমেন্ট আছে, যাতে তারা মাথাটাকে কাজে লাগাতে পারবে। হ্যাঁ, কিন্তু আর 2 নম্বর আমি যেটা বলবো, সেটা ভাববেন না যে পৃথিবীতে একমাত্র কম্পিউটার শেখাটাই সবচেয়ে বড়। প্রত্যেক মানুষের নিজের একটা ক্ষমতা আছে। বাচ্চাদেরকে কোনো বাচ্চা যদি অন্য কোনো ব্যাপারে শখ থাকে, তাই কিন্তু জোর করে কম্পিউটার পড়তে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকে কিন্তু নিজের ভালোবাসার জিনিসটাকে যদি সে শিখতে পারে, যদি তাদের এক্সেল করতে পারে, সে কিন্তু জীবনে কোনো না কোনো একটা পর্যায়ে উচ্চ পর্যায়ে সে যাবেই। সো ডোন্ট প্রেশারাইজ এভরিবডি টু বিকাম কম্পিউটার সায়েন্টিস্ট, ইজ নট রিকোয়ার্ড। যার কম্পিউটার ভালো লাগে সে করুক, যার ভালো লাগে না পিয়ার প্রেশার দিয়ে তাই করাবেন না। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে মানে নেগেটিভিটি কোনো স্কোপ নেই, নেগেটিভিটি কখনো থাকবে না। আমাদের বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতেই হবে, তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানের নেগেটিভ সাইডগুলোকে আটকাতে হবে আর অ্যাওয়ারনেস বাড়াতে হবে। এটাই একমাত্র আমার সবাইকে মেসেজ। থ্যাংক ইউ স্যার। আমি খুব খুশি হবো যদি আপনারা বলেন যে আমি যা
বললাম তাতে কোনো নতুন কিছু আপনারা কি জানতে পেরেছেন? যদি না জানতে পেরে থাকেন তাহলে বুঝতে আমি আমার নিজেকে তৈরি করার চেষ্টা করবো। না না স্যার, বলতে পারি। দেখতে পাচ্ছি ছবি সাহা ম্যাডাম উনি হ্যান্ডেজ করে আছেন, প্লিজ সংক্ষেপে বলুন ম্যাডাম আপনার প্রশ্নটা। হ্যাঁ স্যার, সংক্ষেপে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা প্লাস্টিক যত্রতত্র ব্যবহার করি এবং এখন দেখা যাচ্ছে যে এটাকে খুব রিফাইন্ড ফর্মে আমরা মেডিসিনের সঙ্গে মেডিসিনের ক্যাপসুল গ্যাস হিসেবেও ব্যবহার করছি। তো এইগুলো কি মানে অন্য কোনো ভাবে এটাকে মানে আমরা ঠিক আছে ইউজ করছি, সবই ঠিক আছে, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা শারীরিক ভাবে এটা ক্ষতি করছি নাকি? তো এটা থেকে বাঁচার উপায় এটা যদি Yes, yes. Plastic pollution, especially microplastic pollution, is a very serious, serious harm to the human body. সেটার জন্য সারা দুনিয়া জুড়েই কিন্তু প্রচন্ড চেষ্টা হচ্ছে। এই বছরে, গত বছরে এবং এবছর 2 বছর পর কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে মাইক্রোপ্লাস্টিক পলিউশন নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। কনসাস অ্যাবাউট ইট। অনেক জায়গাতে কিন্তু প্লাস্টিকের ইউজ অনেক কমানো হয়েছে। পেট বটলের ফেলে দেওয়া করা সেগুলো অনেক জায়গায় কমানো হয়েছে। যেমন অনেক জায়গা আছে আমি জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, বিভিন্ন জায়গায় ফরেস্টে বেড়াতে গেলে সেখানে কিন্তু আপনাকে একটা সার্টেন টাকা জমা দিয়ে যেতে হবে যে আপনি যখন জলের বোতল 5টা নিয়ে যাচ্ছেন, ফেরত আসার সময় 5টা জলের বোতল ফেরত দিলে তবে আপনি সেই টাকাটা ফেরত পাবেন। সুতরাং এবং মানুষের কনসাস করা ডেফিনেটলি, এটা কনসাসনেসে কিন্তু কোনো লিমিট নেই যে আমি একদিন কনসাস করলাম তাহলে কিছু হবে না, দিনে পর দিন আমার করতে হবে। তো প্লাস্টিক ইজ এ প্রবলেম, বাট প্লাস্টিক অনেক আবার কতগুলো সুবিধা রয়েছে। একটা সার্টেন মাইক্রনের উপরে গেলে সেটা হচ্ছে লেস হার্মফুল, সেটা আছে। বাট উই শুড ট্রাই টু কন্ট্রোল দ্য মাইক্রোপ্লাস্টিক পলিউশন। একদমই তাই, একদম তাই। অর্থাৎ আমরা চায়ের দোকানে গেলে চেষ্টা করবো একটু ভারী চা খাওয়ার, ওই কাগজের যে মাইক্রোপ্লাস্টিক না হয়, এরকম ছোট ছোট অভ্যাস আমাদের গড়ে উঠুক, যাতে করে কিন্তু আমাদের সমাজ সভ্যতা অবশ্যই আবার এরকম আগের মতো না হলেও কিছুটা তো ভালো জায়গায় থাকবে, কিছুটা তো আমাদের আরো রেজিস্ট করা যাবে। রেজিস্ট্যান্সটা খুব ভাইটাল। আচ্ছা স্যার, আমি যেটা বলতে চাইছিলাম স্যারকে, স্যার একটু আগে আপনি মোবাইলের প্রসঙ্গ তুলেন, এই বিষয়ে আমি একটু আমার অডিয়েন্সদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের সামনের সপ্তাহে কিন্তু শিশু দিবস আছে, এখানে 14 নভেম্বরে তার আগে প্রোগ্রামের জন্য আমরা শিশুদের জন্য ভেবেছি যে বাচ্চাদের মোবাইল বা অন্যরকম ভিডিও গেম থেকে দূরে সরাতে গেলে আমাদের প্যারেন্টসদের গার্জিয়ানদের কতটা মোবাইল থেকে দূরে থাকতে হবে, এই নিয়ে আমাদের একটা সাইকোলজিস্ট প্রোগ্রাম আছে, সাইকোলজিক্যাল প্রোগ্রাম আছে। এরকম একজন রেসপেক্টেড একজন সাইকোলজিস্ট আসবেন, সাইকিয়াট্রিস্ট, এবং তিনি একটা ওয়ার্কশপের মতো তিনি আমাদেরকে জানাবেন এই সুযোগ। জানি না স্যার এই কথাটা আমরা কোইন্সিডেন্টলি আপনাদের সাথে এক হয়ে গেল আর কি। অনেক ধন্যবাদ। স্যারকে আমার একটা শেষ প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন এবং আপনারও একটা ব্যক্তিগত স্তরের প্রশ্ন বলতে পারি। আমি যেটা বলছিলাম আমি একজন ফিজিক্সের খুব ভালো স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট। তো কখনো কি মনে হয়েছে ফরেস্ট সার্ভিস করতে করতে, ফরেস্টের মধ্যে অবশ্যই আপনি অনেকবার গেছেন, একজন অফিসার হিসেবে না হোক, কনজারভেটর হিসেবে না হোক, আপনি নিজে একটা পার্সোনাল ব্যক্তি হিসেবে ফরেস্টের যে কোনো ফরেস্টের গভীর মরণে গিয়ে কখনো কি মনে হয়েছে এখানে কোনো রকম ফিজিক্সে কোনো ফান্ডামেন্টালিজম, কোনো রকম কোয়ান্টাম মেকানিক্স, কোনো রকম সাথে মিল পেয়েছেন, কোনো কিছু সাইন্টিফিক্যালি? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। এবং আপনারা জানলে হয়তো আশ্চর্য হবেন। আমি ফিজিক্সের ছাত্র ছিলাম, আমি পিএইচডি নিউক্লিয়ার রিঅ্যাক্টর পিএইচডি করছিলাম, ছেড়ে এসে আমি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে জয়েন করি। কিন্তু ফিজিক্স আমি কোনোদিনই ছাড়িনি। আমি যদিও একজন ফরেস্ট অফিসার ছিলাম, কিন্তু আমি যেখানেই স্কোপ পেয়েছি আমি কিন্তু ফিজিক্স এবং এই আমার ফিজিক্স রিলেটেড যে নলেজ সেটাকে অ্যাপ্লাই করেছি। মানে শুধু স্কোপ না, আমি করেছি এবং অনেক জায়গায় আমি কিন্তু স্কোপ তৈরি করে নিয়েছি। যেমন হচ্ছে একটা এক্সাম্পল, যখন 1988 প্রথম ভারতবর্ষ ইসরোর মাধ্যমে স্যাটেলাইট লঞ্চ করলো IRS-1 সেই স্যাটেলাইট লঞ্চ করার পরে তখন হচ্ছে স্যাটেলাইটের থেকে যে ডেটাগুলো এনআরসি হায়দ্রাবাদ ন্যাশনাল রিমোট সেন্সিং সেটা হায়দ্রাবাদ পাচ্ছিল, তারা দেখলো যে এই যে ডেটা, এই যে ছবি পাচ্ছি, এটা দিয়ে কিন্তু আমাদের পৃথিবীর বিশেষত ভারতবর্ষের ফরেস্ট কাভারেজ চেঞ্জটাকে আমরা লোকেট করতে চেঞ্জ করতে পারি। 1989 ওদের 3জন সায়েন্টিস্ট হায়দ্রাবাদ থেকে, ডক্টর সুধাকর এবং এরা, তারা আমাদের আইডি খারাপ করে একটা সেন্টার করেছিলেন